হ্যালো, হ্যালো। আমি মিটিং এ। তাড়াতাড়ি লাগবে, এখনই লাগবে, সে সাদাটা। সাদাটা দুই কান হলো সেটা কই? সবাই একটু মিউট রাখেন প্লিজ। মোহাম্মদ ইসরাফিল, প্লিজ রেকর্ড দ্য ক্লাস। ওকে, ক্লাস রেকর্ডিং করা হবে এবং পরবর্তীতে সেটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের ওয়েবিনার শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে, সবাই অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করেন। তানজিদ আল তাজিম, হোয়ার দ্য ক্লাস উইল বি আপলোড? ক্লাসটা আপনি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি আর ইউ স্টুডেন্ট ব্রাঞ্চ কমিউনিটির অফিসিয়াল ফেসবুক পেজেও এটা দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই চলে এসেছেন। আর আপনাদের যেই সমস্যাগুলো আছে কিংবা যা আছে এগুলা একটু পরে দেখছি আমরা।
আচ্ছা, প্রথমেই ধন্যবাদ জানিয়ে শুরু করছি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কেউ কনফার্ম করবেন, কারণ আমার এখানে একটু টেকনিক্যাল ডিফিকাল্টি দেখা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি RU স্টুডেন্ট ব্রাঞ্চ সোসাইটিকে এই শর্ট কোর্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ অটোক্যাড অ্যান্ড সলিডওয়ার্কসটি আয়োজন করার জন্য। আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন মশিউর রশিদ স্যার, অটোডেস্ক এক্সপার্ট এলিট এবং সার্টিফাইড সলিডওয়ার্কস এক্সপার্ট। তাকে অসংখ্য ধন্যবাদ তার ব্যস্ত সময়ের মাঝ থেকে আমাদের জন্য সময় বের করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা যারা আমাদের সাথে নিয়মিত আছেন তারা জানেন IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চলমান প্যান্ডেমিকের কোভিড-19 এই প্যান্ডেমিকের মধ্যে নিয়মিত ওয়েবিনার আয়োজন করেছে। আর আমাদের ব্রাঞ্চটি বাংলাদেশের সর্বোচ্চ ওয়েবিনার আয়োজনকারী স্টুডেন্ট ব্রাঞ্চগুলোর মধ্যে একটা। সম্প্রতি আমরা একটা জরিপ চালিয়েছিলাম যেখানে দেখা গেছে যে আপনারা শর্ট কোর্স চান নাকি ওয়েবিনার। তার ফলাফলের ভিত্তিতে শর্ট কোর্স মানে অনেক বেশি ভোট পেয়েছিল। তো আর বর্তমান বিশ্বে ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা ক্ষেত্রে অটোক্যাড এবং সলিড ওয়ার্কস এর প্রয়োজনীয়তা মানে বলে শেষ করা যায় না। সেই জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ অটোক্যাড অ্যান্ড সলিড ওয়ার্কসটা বেছে নেওয়া, এবং আমাদের বিবেচনা যে সঠিক সেটা আপনাদের অভাবনীয় সাড়া থেকে আমরা প্রমাণ পেয়েছি। 4 শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন এই কোর্সের জন্য। আর জুমের সিট লিমিটেড, সকলকে হয়তো বা সকলকে সুযোগ দেওয়া সম্ভব হবে না। তাই আজকে সেশনটা IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি RU স্টুডেন্ট ব্রাঞ্চ সোসাইটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। এছাড়া প্রতিটি সেশনের ভিডিও IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। প্রথম দিন হিসেবে আমি আবার আপনাদেরকে সিলেবাসটা জানিয়ে দিচ্ছি। আজকে প্রথম দিন 14ই নভেম্বর। আজকের ক্লাসটা হবে ইন্টারফেস ড্র টুলস এর উপরে অটোক্যাডের। দ্বিতীয় দিন অর্থাৎ আগামী পরশু দিন 16ই নভেম্বর অটোক্যাডেরই মডিফাই টুলস প্র্যাকটিস প্লটিং এর উপরে। ডে 3 অ্যানোটেশন লেয়ার্স এবং ব্লক সলিডওয়ার্কস এর উপরে, ব্লকস এর উপরে, এবং তারপরের দিন আমরা চলে যাব সলিডওয়ার্কসে। সেখানে ইন্টারফেস এবং স্কেচিং এর উপরে প্রথম ক্লাসটা হবে, তারপরে 3D ফিচার্স অ্যান্ড পার্ট ডিজাইনের উপরে পরবর্তীটা, এবং সর্বশেষ ক্লাসটা হবে অ্যাসেম্বলি ডিজাইনের উপরে। এবং প্রতিটি ক্লাসের মাঝখানে একদিন করে গ্যাপ আছে, অর্থাৎ আজকে 14 তারিখ, 16, 18, 20, 22 এবং 24 তারিখ আমাদের ক্লাসগুলো হবে। আর অটোক্যাড এবং সলিডওয়ার্কস এর উপরে 2টা এক্সাম নেওয়া হবে। সম্পূর্ণ কোর্স কমপ্লিট এবং এক্সামে অংশগ্রহণের উপর সাপেক্ষে সকল পার্টিসিপেন্টসকে সার্টিফিকেট প্রদান করা হবে। আর স্পিকারের কাছে যাওয়ার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করব সকলে নিজেদের মাইক্রোফোন মিউট রাখবেন। কোনো প্রশ্ন থাকলে তা চ্যাট বক্সে করার জন্য অনুরোধ করছি। আমরা সেশনের শেষে প্রাসঙ্গিক সকল প্রশ্ন স্পিকারের কাছে উপস্থাপন করব। কিছুক্ষণ পর আপনাদেরকে ফিডব্যাক ফর্ম দেওয়া হবে জুমের চ্যাটে, অনুগ্রহ করে সকলে তা পূরণ করবেন। আমি আবারও অনারেবল স্পিকার মোহাম্মদ মশিউর রশিদ স্যারকে ধন্যবাদ জানিয়ে তার কাছে চলে যাচ্ছি। স্যার। ধন্যবাদ মোহাম্মদ বাইজিদকে। আশা করি আমাকে শোনা যাচ্ছে। IEEE রাজশাহী ইউনিভার্সিটি ব্রাঞ্চকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই একটি ক্যাড কোর্স আয়োজন করার জন্য, যেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিজাইন উইথ অটোক্যাড অ্যান্ড সলিডওয়ার্কস। আমি মশিউর রশিদ, আপনাদের ট্রেনার, এবং আমি একজন অটোডেস্ক এক্সপার্ট লিড। প্রথমে আমার একটু পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমি অটোক্যাড এক্সপার্ট এলিট হয়েছি এই বছরই এপ্রিল মাসে, এবং সেই সাথে আমি অটোক্যাড সার্টিফাইড প্রফেশনাল, যেটি আমি গত বছর হয়েছি, এবং সার্টিফাইড সলিডওয়ার্কস এক্সপার্ট, এটিও আমি এবছরই হয়েছি। বর্তমানে আমি কাজ করছি কো-ফাউন্ডার এবং সিইও হিসাবে প্রেক্সপার্ট নামে একটি অর্গানাইজেশনে, এবং আমাদের এই অর্গানাইজেশনে প্রফিটেবল এবং নন প্রফিটেবল দুই রকমই কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তো
এক্সপার্টের ব্যাপারে সামান্য একটু আমি বলতে চাচ্ছি, যেটা আমাদের নন প্রফিটেবল বা স্টুডেন্টদের জন্য আর কি, যেটা আমরা আয়োজন করি আর কি, সেটা হচ্ছে যে এক্সপার্ট যেটা স্টুডেন্টদের জন্য আমরা সাধারণত তো এমনিতে একটি ট্রেনিং সেন্টার এবং সেই সাথে আমরা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সির কাজ করে থাকি, কিন্তু মেইনলি যেটা করি স্টুডেন্ট বা সকলের জন্য, যেটা পাবলিক উন্মুক্ত, সেটা হচ্ছে যে আমরা একটি কমিউনিটি যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার, সেই সাথে আর্টস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্টস বিভিন্ন রকম সফটওয়্যার নিয়ে কাজ করি, এবং সেখানে আমরা কমিউনিটি হিসাবে একই সাথে বিভিন্ন রকম কম্পিটিশন বা আলোচনা বা বিভিন্ন রকম নিউ যেসব ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আসলে গবেষণাও করি। তো আমরা অলরেডি এই ব্যাপারটিতে অলরেডি আমরা একটা অথেন্টিক অর্গানাইজেশন, আমরা অটোডেস্ক গ্রুপ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত, এবং অটোডেস্ক আমাদের ডিরেক্ট এই সব কাজগুলোকে প্রতিনিধিত্ব করে। সো আপনারা জয়েন করতে পারেন আমাদেরকে অবশ্যই, এবং IEEE রাজশাহী ইউনিভার্সিটিকে অবশ্যই অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটি সুন্দর অপরচুনিটি করে দেওয়ার জন্য। অবশ্যই আমাকে অপরচুনিটি করে দেওয়া হয়েছে যে আমি আপনাদেরকে শেখাতে পারবো, এবং সেই সাথে আপনারাও একটি অপরচুনিটি পেয়েছেন যে এই ক্যাড ক্যামের ব্যাপারে একটু আপনারা শিখতে পারবেন, এবং এটা খুব ভালো একটা ব্যাপার। তো আমি আর বেশি ডিলে করতে যাচ্ছি না, বিকজ আমাদের ট্রেনিং সেশন অনলি 1 ঘন্টা, মানে 1 আওয়ার আর কি, এই জন্য আর কি আমাদের আর ডিলে করা উচিত হবে না, আমরা ডিরেক্টলি সফটওয়্যারে চলে যাব। তো আপনাদের অনেকেই বলেছেন যে সফটওয়্যার আসলে ওপেন করতে আপনাদের অনেকে প্রবলেম হয় বা ডাউনলোড করতে প্রবলেম হয়, এটা এই ব্যাপারে অনেকেই বলেছেন। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অবশ্যই ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব আমি অবশ্যই। তো সেই ইমেল অ্যাড্রেসে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, এবং আপনাদের কার কি সমস্যা সেটা যথাযথ স্ক্রিনশট নিয়ে আমাকে যদি যোগাযোগ করেন আমার সাথে, তাহলে অবশ্যই আমি সেই ব্যাপারে কথা বলতে পারবো। তো ফার্স্টে আমি অটোক্যাডের ব্যাপারে একটু আপনাদেরকে জানাতে চাই যে আসলে এটা আসলে কি ধরনের সফটওয়্যার বা এটা দিয়ে আসলে কি করা হয় এবং এটা কাদের জন্য। অ্যাকচুয়ালি আমি একটু কিছু ব্যাপারে আপনাদেরকে একটু ফোকাস করাতে চাই। যেমন একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, সেটা হচ্ছে যে যখন চারপাশে আমরা কোনো একটা প্রোডাক্ট দেখি, সে একটা প্রোডাক্ট, আমি যদি প্রোডাক্টের ব্যাপারে বলি, যে কোনো একটা প্রোডাক্ট আমি যদি দেখি চারপাশে, তো সেই প্রোডাক্ট গুলো একই সাথে দেখা যাচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আছে, মানে একই জিনিসই অনেকগুলো আছে, সবগুলো কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে একই রকম। যেমন আমি যদি বলি যে একটা গাড়ি, সে একটা ব্র্যান্ডের একটা গাড়ি, একটা যে কোনো একটা ব্র্যান্ডের র্যান্ডম মডেলের একটা গাড়ি, এখন দেখা যাবে রাস্তায় আপনি এরকম ধরনের অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, কিন্তু সবগুলো গাড়ি কিন্তু একই রকম, সেগুলোর শেপ একই রকম, সেগুলোর টায়ারের ডায়ামিটার একই রকম, সেগুলোর সিট গুলো দেখতে একই রকম, এবং পাশাপাশি যদি একই কালারের দুটো গাড়ি রাখা যায় তাহলে দুটাকে একেবারেই সেম মনে হবে, কোনো রকম এমন মনে হবে না যে এটা থেকে এটা একটু আলাদা। যদি ফ্যাক্টরি থেকে আমরা গাড়িটাকে দেখি, কোনো মডিফিকেশন না করি, তাহলে সেম অন্যান্য প্রোডাক্ট গুলার ক্ষেত্রেও আমরা চারপাশে যেসব প্রোডাক্ট দেখছি সবগুলোরই দেখা যাচ্ছে যে অনেকগুলো কপি আছে। তো দেখা যাচ্ছে যে সেই প্রোডাক্ট গুলো আসলে সবগুলো একই রকম ভাবেই তৈরি হচ্ছে, একটুও এক চুলও দেখা যাচ্ছে 19-20 হচ্ছে না। তো এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা কিভাবে আসলে করা হয়, দ্যাট মিনস দেয়ার ইজ এ রুল, রাইট? এখানে কোনো একটা অবশ্যই একটা ব্যাপার আছে যার মাধ্যমে আসলে পুরো ব্যাপারটাকে যেন সবগুলো দেখতে একই রকম হয় বা সবগুলো এক্স্যাক্টলি সেম হয়, এই ধরনের কোনো একটা ব্যাপার আছে, তাই তো? এই জিনিসটাই আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মাধ্যমে ক্যাপচার করে থাকি। আমরা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে আসলে যেটা করি, যে শুধুমাত্র আমরা জাস্ট একটা শেপ তৈরি করি না, আমরা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং যেসব আছে, ডাটা আছে, সেগুলোকে আমরা কি করি, মানে ডকুমেন্টেশন করি। তো ডকুমেন্টেশনটা আসলে কি? ডকুমেন্টেশন মানে হচ্ছে যে একটা জিনিস, সে একটা প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টটাকে আমি টোটালি
কিভাবে হবে প্রজেক্টটা, কোন দিক দিয়ে সেটা তৈরি হবে এবং সেটা শেপ কিভাবে হবে, সেটা লেআউটটা কি। হ্যাঁ, সেটা যদি মেকানিক্যাল প্রজেক্ট হয়, দ্যাট মিনস মেকানিক্যাল কোনো প্রোডাক্ট হয়, তাহলে সেক্ষেত্রে মেকানিক্যাল প্রোডাক্টটার আসলে শেপটা কিরকম হবে, ফাংশনটা কি হবে, সেই জিনিসটা আমি টোটালি একটা টেকনিক্যাল ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করব। সেটা শুধুমাত্র কাগজে তৈরি করব না, এরকম টাইপের কোনো কিছু না। অ্যাকচুয়ালি সেটাকে পুরো যেটা তার আসল মাপ, সেই অনুযায়ী সেটাকে তৈরি করব এবং পরবর্তীতে এই যে আমি একটা প্ল্যান তৈরি করতেছি, একটা গাইডলাইন তৈরি করতেছি, এটার উপরে ভিত্তি করে পরবর্তী সকল রকম ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মেইন ব্যাপারটা। অথবা এখন অথবা আমি একটু পরে আসছি। আর আরেকটা যেটা মেইনলি যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে জিনিসটা বললাম, যে সবগুলা প্রোডাক্ট দেখতে একই রকম বা একই রকম ভাবে ফাংশন করছে, কোনো রকম 19-20 নাই তাদের ভিতর, সবগুলো একই রকম। তো এই জিনিসটা কেন হচ্ছে, কারণ হচ্ছে যে ওই যে ডকুমেন্টেশনটা আমরা রেখে দিয়েছি, ওই ডকুমেন্টেশন ফলো করেই সবগুলো প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। সো এই যে রেসিপিটা অ্যাকচুয়ালি রেসিপির মতো ব্যাপারটা, সবগুলা রেসিপি একদম একই রকম এবং ওইভাবে ফলো করা হচ্ছে। সো সবগুলা প্রোডাক্ট আমরা দেখছি বা এই ধরনের কনস্ট্রাকশনের কোনো কাজ দেখছি সেগুলো দেখছি প্রায় একই রকম ভাবে। সো এই ডিজাইন যে ব্যাপারটাকে, এই ডিজাইনটা আমরা শুরু করি হচ্ছে 2D থেকে। যেমন আমরা অটোক্যাড একটি 2D ডিজাইন সফটওয়্যার, 3D এরও কাজ করা যায়, কিন্তু 2D এর কাজটা একটু বেশি আমরা অটোক্যাডে ফোকাস করি, যে 2Dটা কিভাবে করা যায় আর কি। তো এই ক্ষেত্রে আমি আসলে কিভাবে কি করতে পারি, আমি একটা ব্যাপার দেখাবো। যেমন এখানে আমি একটা ড্রয়িং আপনাদের, এটা আমি আজকেই তৈরি করে দেখাবো অবশ্যই। এখানে একটা ড্রয়িং দেখানো আছে, যে এখানে কোথায় এই জিনিসটা শেপটা বোঝানোর জন্য কোথায় কতটুকু মাপ নিয়ে এটা তৈরি করলে, বা আমি যদি একটা পিস অফ পেপারকে ধরি, যে একটা পিস অফ পেপারকে কিভাবে কাটলে কোন দিক দিয়ে যদি কাটি তাহলে এরকম একটা শেপ পাবো, তাই তো। তো আমরা সাধারণত কি করি, পেন্সিল দিয়ে এরকম একটা শেপ তৈরি করে নিই, তারপরে কি করি, তারপরে আমরা কাটি কেচি দিয়ে অথবা কিছু দিয়ে, কাটিং টুল দিয়ে। তো এই যে কাটছি বা তৈরি করছি, এই জিনিসটা তৈরি করতে হলে আমরা যে পেন্সিল দিয়ে যেটা করছি মাপ দিয়ে, সেটাই হচ্ছে মেইনলি ডিজাইন। যে একটা প্ল্যান তৈরি করতেছি যে আমরা এইভাবে আসলে এটাকে কাটবো বা এইভাবে এই শেপটা তৈরি করব। সো আমরা এখানেও তাই করি। এখানে আমরা যদিও অনেকে জিজ্ঞেস করতে পারেন এই ক্ষেত্রে যে কেন আমরা এটা পেন্সিলে করতে পারলাম না, আমরা কেন সফটওয়্যার ইউজ করতেছি। কারণ যখন আপনার কলম বা পেন্সিল আমরা ইউজ করছি এবং সেই সাথে একটা পেপার ইউজ করতেছি, আপনার কাজটা কিন্তু ওই পেপারের ভিতরে সীমাবদ্ধ, মানে পেপারের যে ডাইমেনশন সেটার ভিতরেই। এখন আপনি একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন সে, তো আপনার বিল্ডিংটার যে সাইজটা, সেটা তো একটা পেপারের ভিতরে আপনি ফিট করবে না। সো এটাকে আপনাকে সেক্ষেত্রে আমরা অন্য কিছু করি, সেখানে আমরা স্কেলের একটা ব্যাপার আনি, যে আমরা ভগ্নাংশে ডাইমেনশন গুলাকে ভাগ করে করে করি, কিন্তু আসলে অরিজিনাল ডাইমেনশনটা আসলে, তো সেই ক্ষেত্রে আমরা অরিজিনাল ডাইমেনশনটাকে ইমপ্লিমেন্টেশন বা দেখার জন্য আমরা সফটওয়্যার ইউজ করি। এছাড়াও এখনকার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার এখন অনেক আপডেটেড হয়েছে। সো এখন শুধুমাত্র শেপ তৈরি না, আমরা শেপটা আসলে ভার্চুয়ালি টিকবে কিনা বা কিভাবে ফাংশন করবে এগুলো আমরা সিমুলেট করে দেখতে পারি। সিমুলেট মানে হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেখানে আমরা দেখতে পারি যে এই জিনিসটা, যে শেপটা আমি বানাইছি, এটা অ্যাকচুয়ালি আমি যেরকম ভাবে এক্সপেক্ট করতেছি সেইভাবে এটা ফাংশন করবে কিনা। তো এটাও এই ক্ষেত্রেও আর কি, শেপটা তৈরির ক্ষেত্রে এরকম ক্যাড সফটওয়্যার আমরা ইউজ করি, সলিড ওয়ার্কস বা অটোক্যাড এই ধরনের সফটওয়্যার 2D বা 3D ডিজাইন আমরা তৈরি করি। সো বুঝতে পারছেন, এটা অ্যাকচুয়ালি পুরো একটা প্রোডাকশন প্রসেস অথবা কনস্ট্রাকশন প্রসেসের রেসিপি তৈরি করার একটা জায়গাই হচ্ছে এই ডিজাইন সফটওয়্যার গুলো। আমরা এখানে যা করি সেটাই বাস্তব জীবনে তৈরি করানোর চেষ্টা করা হয়, এবং বাস্তব এখানে যে ডিজাইনটা করা হচ্ছে সেটার ডাইমেনশন অনুযায়ী, সেটাকে শুধুমাত্র দেখে নকশা হিসাবে দেখে না, সেটাকে সেখান থেকেই প্যারামিটার বা ডাইমেনশন গুলাকে একে একে নিয়ে একটা কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে অথবা একটা প্রোডাকশন প্রসেসের কাজ করা হচ্ছে। সো এই জিনিসটা একটা ভাইটাল ব্যাপার, আমাদের রোলটা, ইঞ্জিনিয়ারিং রোলটা এখানে অনেক বেশি। সো অটোক্যাড যখন আমরা ওপেন করতেছি, অটোক্যাডটা ওপেন করার পরে এখানে আমরা কিছু ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আর কি, অটোক্যাডটা দেখতে কিরকম এটা দেখতে পাচ্ছি। এই পুরো অংশটুকুকে বলা হচ্ছে অটোক্যাডের, যেটা আপনার সামনে দেখা যাচ্ছে এটাকে বলা হয় ইন্টারফেস। সো এই ইন্টারফেসটা আসলে
একদমই প্রাইমারি একটা জায়গাতে এখন বর্তমানে আছে, মানে অর্থাৎ আপনি ড্রয়িং শুরু করবেন এরকম একটা অবস্থায়। তো অটোক্যাডটা যখন আমি একটু এটাকে ক্লোজ করে দেখাই যে কিভাবে আপনি নিউ একটা ইন্টারফেস ওপেন করতে পারবেন, মানে আপনি ড্রয়িং শুরু করার জন্য নিউ একটা ইন্টারফেস ওপেন করবেন। তো আপনি যখন আপনারা অটোক্যাড 2016 বা এর উপরের ভার্সন গুলো চালাবেন, তখন অবশ্যই আপনারা এরকম ধরনের একটা ওয়েলকাম একটা স্ক্রিন দেখতে পারবেন। এটা হচ্ছে স্টার্ট স্ক্রিন, অ্যাকচুয়ালি ওয়েলকাম স্ক্রিন বা স্টার্ট স্ক্রিন। এখানে আপনারা রিসেন্ট কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করে থাকলে সেখানে সেই ডকুমেন্টগুলো দেখাবে, এবং সেই সাথে স্টার্ট ড্রয়িং, বিভিন্ন রকম টেমপ্লেট, বিভিন্ন জিনিস এখানে এলিমেন্টস দেখাবে। এবং এখানে সাইন ইন করতে পারবেন, অটোডেস্কের একটা বিশেষ ফিচার এটা। অ্যাকচুয়ালি যখন আপনি সফটওয়্যারে কাজ করেন, আপনি অটোডেস্ক চাই যে ক্লাউডেও আপনি তাদের সাথে সংযুক্ত থাকেন, এর মাধ্যমে আপনি অনেক রকম সুবিধা পান অটোডেস্ক থেকে। যেমন ক্লাউডে আপনার ডিজাইন ফাইল সেভ রাখতে পারবেন, এছাড়াও ক্লাউডে তাদের টেকনিক্যাল সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। যেমন আমরা এক্সপার্ট এলিটরা সবসময়, অটোডেস্কের এক্সপার্ট এলিটরা ক্লাউডে সবসময় অ্যাক্টিভ থাকি। আমাদের কখন কেউ যদি তার সফটওয়্যারে কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে সে ক্লাউডেই আমাদের সাথে যোগাযোগ করতে পারে, অর্থাৎ ইন্টারনেটে সফটওয়্যারের মাধ্যমে ডিরেক্ট যোগাযোগ করতে পারে। আমরা তাদেরকে সমাধান দিই যে এইভাবে করতে হবে কাজটা, তাহলে এটা ঠিক হবে। এছাড়াও আপনি এই সফটওয়্যারের ব্যাপারে কোনো রকম যদি ফিডব্যাক দিতে চান, আপনি সেটা দিতে পারবেন। তো এই পুরো অংশটুকু কানেক্ট, এই অংশটুকু ওই ক্লাউডের অংশ ফাংশনালিটি গুলোর জন্য তৈরি, যেখানে সাইন ইন করা যাবে। যদি আমি সাইন ইন করে নেই এখন, তো এই অংশগুলো হচ্ছে এটার ব্যাপার আর কি। তো এখন আমরা নতুন একটা ড্রয়িং শুরু করতে যাচ্ছি। তো কিভাবে আমরা নতুন একটা ড্রয়িং বা নতুন একটা ইন্টারফেস, ফ্রেশ নিউ একটা ইন্টারফেস আমি শুরু করতে পারি? তো এখানে একটা অংশ আছে, এটা দেখেন, এখানে একটা ট্যাবের মতো, ব্রাউজারের ট্যাবের মতো একটা অংশ আছে। এখানে যদি আমি প্লাস সাইনটাতে ক্লিক করি, তাহলে নিউ ড্রয়িং ওপেন হবে। এছাড়াও এখানে স্টার্ট ড্রয়িং এ যদি আমি ক্লিক করি, তাহলে একটা নতুন ড্রয়িং ওপেন হবে। আমি যখন স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব, তখন সে অটোমেটিক্যালি একটা নিউ ড্রয়িং ওপেন করলো, যেটা একটা টেমপ্লেটের উপরে তৈরি। সেই টেমপ্লেটটার নাম হচ্ছে এ ক্যাট। এই টেমপ্লেটটার নাম হচ্ছে এটা, এবং এটা একটা বেসিক টেমপ্লেট যেটা দিয়ে আমরা সবসময় কাজ শুরু করি। এ ক্যাট, এই টেমপ্লেটটা কি? টেমপ্লেটটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ভাবে সাজানো থাকে, বিভিন্ন কোম্পানির প্রোটোকল বিভিন্ন রকম থাকে, এক এক কোম্পানির ড্রয়িং এর প্রোটোকল এক এক রকম, সাইন গুলো এক এক রকম হয়, সো প্রেজেন্টেশনটা এক এক রকম হয়। তো বিভিন্ন কোম্পানি বেসিসে বা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ডিজাইন বেসিসে টেমপ্লেটটা ডিফারেন্ট রকম হয়। সো এই ক্ষেত্রে যেটা ব্যাপার যে আহ, এই টেমপ্লেট আমরা কাস্টমাইজ ভাবে তৈরি করি এবং বিভিন্ন সময় ইউজ করি। তবে বেসিক লেভেলে আমরা টেমপ্লেট সাধারণত একদম বেসিক যেটা এ ক্যাড, এই টেমপ্লেটটা ইউজ করি এবং এটা দিয়ে পরবর্তীতে কাজ চালাই। এবং পরবর্তীতে যদি আমার টেমপ্লেট চেঞ্জ করা লাগে, তাহলে বা কাস্টম মেড তৈরি করা লাগে, তখন কোম্পানি বেসিসে এরকম তৈরি করা যায়। যাই হোক, এখন আমরা চলে আসবো যে কিভাবে অ্যাকচুয়ালি অটোক্যাডে কাজটা আমরা শুরু করতে পারি, মানে ড্র টুলস গুলো আমরা ইউজ করতে পারি, এবং সেই সাথে ইন্টারফেসের ব্যাপারগুলো আমরা জানতে চাইবো যে কিভাবে কি হয়। তো অটোক্যাডের একদম যে ওপরের যে ইন্টারফেস, মানে কমান্ড গুলো দেখতে পাচ্ছেন একেবারে ওপরে বাম পাশে যে কমান্ড গুলা, এগুলো অ্যাকচুয়ালি এই যে বার গুলা, মানে বারটা অ্যাকচুয়ালি কমান্ড গুলা মিলে তো একটা বার তৈরি হয়েছে, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন বার। এখানে সকল রকম অ্যাপ্লিকেশন যেসব কমান্ড থাকে, বেসিক যেসব, যেমন সেভ, ওপেন, নিউ, এ ধরনের বিভিন্ন রকম কমান্ড, প্রিন্ট, এ ধরনের বিভিন্ন, যারা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ইউজ করেছেন, তারা সবাই এই কমান্ডগুলোর সাথে পরিচিত। নিউ দিলে নতুন একটা ফাইল ওপেন হবে, ওপেন দিলে কোনো আগের কোনো প্রিভিয়াস সেভড কোনো ফাইল ওপেন করা যাবে, সেভ দিলে বর্তমানে যে ফাইলগুলোতে কাজ করতেছি, বর্তমানে যে ফাইলটাতে কাজ করতেছি, এটা সেভ হবে। এই ধরনের বিভিন্ন বেসিক কমান্ড গুলো আমরা এখানে পাবো। প্রিন্ট দিলে প্রিন্ট হবে, আমরা আজকে একটা প্রিন্ট দিয়েও দেখবো যে প্রিন্ট করলে পিডিএফটা কিভাবে তৈরি হয় আর কি। যাই হোক, এবং অ্যাপ্লিকেশন বারের পাশে এখানে অটোক্যাডের এ সাইন সহ একটা মেনু পাবেন। এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশন মেনু, এবং এই অ্যাপ্লিকেশন মেনুটাতে আপনারা এই সেই কমান্ড গুলোকে আবার নতুন করে দেখতে পাবেন। একই কমান্ড জাস্ট নতুন ভাবে দেখতে পাবেন, এবং সেই সাথে এখানে আপনি যদি আরো কিছু অ্যাডিশনাল কিছু কমান্ড আছে, যেমন ইম্পোর্ট, এক্সপোর্ট, এই ধরনের বিভিন্ন রকম কমান্ড আছে। আমরা বিভিন্ন রকম ফরম্যাটের ফাইল, যেমন ফাইল ফরম্যাট বলতে কিরকম আমি বুঝাই, যেমন আমরা অনেকে গান শুনি, গান শুনতে আমরা কোন ফরম্যাট ইউজ করি? অনেকে
অনেকে হয়তো বলবেন আপনারা MP3 ফরম্যাট ইউজ করি, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে অনেকে আরো বিভিন্ন রকম ফরম্যাট আছে, সেই ফরম্যাটে গান শুনি আমরা, গানের ফাইলগুলো MP3 ফরম্যাটে হয়। সেরকম মুভির যে ফাইলগুলো থাকে, বিভিন্ন রকম আমরা মুভি দেখি, মুভিগুলো কি থাকে MP4 ফরম্যাটে থাকে। তো আমাদের অটোক্যাডেরও বিভিন্ন রকম ফরম্যাট আছে সেরকম। যেমন আমরা যখন একটা অটোক্যাডের ফাইল সেভ করি তখন সেটা .dwg ফরম্যাটে সেভ হয়। আর যখন আমরা আরেকটা ফরম্যাট আছে অটোক্যাডের নেটিভ, আর একটা ফরম্যাট আছে সেটা হচ্ছে DXF। এই দুটো ফরম্যাটে মেইনলি অটোক্যাডের ফাইলগুলো সেভ হয়, কিন্তু সে ছাড়াও আমরা আরো বিভিন্ন ফরম্যাটে অটোক্যাডের ফাইলগুলোকে সেভ করতে পারি। সেই ফরম্যাটগুলা আমরা এক্সপোর্টে ক্লিক করে আমরা সেই ফরম্যাটগুলো পাবো এবং সেই ফরম্যাটগুলোতে আমরা সেভ করতে পারবো। এছাড়াও অটোক্যাডে কিন্তু আবার শুধুমাত্র DWG এবং DXF ছাড়াও কিন্তু অন্যান্য ফরম্যাটের ফাইলও ওপেন করা যায়। তো সেগুলা আসলে কিভাবে ওপেন করি, সেগুলো আমরা ইম্পোর্ট দিয়ে ওপেন করি, যে ইম্পোর্টে ক্লিক করি এবং সেখানে আমরা বিভিন্ন রকম ফাইল ফরম্যাট অনুযায়ী আমরা সেভ মানে কি করতে পারি, ওপেন করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রো ইঞ্জিনিয়ারের ফাইল ওপেন করতে পারবো, সলিড ওয়ার্কস এর ফাইল ওপেন করতে পারবো, স্টেপ ফাইল ওপেন করতে পারবো, বিভিন্ন রকম ফরম্যাট আছে। যাই হোক, তো বিভিন্ন রকম ফরম্যাট আমরা ওপেন করতে পারবো। তো এই যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারগুলো আমাদের বোঝা হয়ে গেল, এবং এরপরে প্রিন্টের ব্যাপারটা আমরা একটা ডেমো প্রিন্ট দিয়েও দেখবো আজকে যে কিভাবে প্রিন্টটা হয়। তো এই হচ্ছে অটোক্যাডের মেইনলি অ্যাপ্লিকেশন বারের এর কমান্ডগুলো। এরপরে নিচে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এখানে সব রকম কমান্ড দেখা যাচ্ছে এবং আমাদের কাছে মনে হচ্ছে এটাই মেইন জিনিস, তাই তো? এবং আসলেই তাই, এখানেই সব কমান্ডগুলো সুসজ্জিত ভাবে রয় এবং এই কমান্ডগুলোকে, এই পুরা সেকশনটুকুকে বলা হয় কমান্ড ম্যানেজার। এবং কমান্ড ম্যানেজার অনেকে প্যালেট বলে, কমান্ড প্যালেট, অনেকে কমান্ড ম্যানেজার বলে, অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে বলে আর কি। তো কমান্ড ম্যানেজারে এখানে আমরা বিভিন্ন রকম ট্যাব দেখতে পাই। দ্যাট মিনস এখানে বর্তমানে সে আছে হোম ট্যাবে, এবং এরপরে আমরা যেতে পারি ইনসার্ট ট্যাবে। যখন আমরা ইনসার্টে ক্লিক করলাম কমান্ড গুলো বদলে গেল। দ্যাট মিনস এখানে বিভিন্ন রকম ট্যাবে বিভিন্ন রকম কমান্ড গুলো সুসজ্জিত আছে। যেমন অ্যানোটেটে গেলে আমরা শুধুমাত্র অ্যানোটেশনের জন্য দরকারি যেসব কমান্ড, সে কমান্ড। তো এটা খুবই অর্গানাইজড একটা ওয়ে। অটোক্যাডে এত যে কমান্ড, অনেক কমান্ড, এগুলাকে সুসজ্জিত ভাবে সে রাখছে। তা আমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা সেই সেকশনে গিয়ে আমি জাস্ট সেই কমান্ডটাতে ক্লিক করব। আর হোম যে ট্যাবটা, এই ট্যাবটাতে প্রায় সবগুলা ট্যাবেরই বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কমান্ড গুলো মিলে হোম ট্যাবটা তৈরি করা হয়েছে। তো বুঝতে পারতেছেন যে যেন কুইক অ্যাক্সেস করতে পারি আমরা, সেই জন্য আর কি এই হোম ট্যাবটা তৈরি করা হয়েছে। এবং সেই সাথে আমরা একই সাথে বিভিন্ন রকম ড্রয়িং এ কাজ করতে পারি। যেমন এখানে ড্রয়িং 3 ওপেন আছে, আমি এখানে কিছুটুকু কাজ করে আমি ড্রয়িং 4 এও কাজ করতে পারি। সো এখানেও একটা ট্যাব আছে এবং ট্যাব দিয়ে আমরা বিভিন্ন রকম ড্রয়িং ফাইল ওপেন করে তাদের ভিতরে কোলাবোরেটেড ভাবে, মানে একটার সাথে আর একটা সংযুক্ত করে বিভিন্ন ভাবে কাজ করতে পারি। এবং সেটা আসলে বড় বড় প্রজেক্টের জন্য খুবই বড় একটা উপকার আমাদের এই অটোক্যাড থেকে আমরা পাই। এরপরে এটা হচ্ছে ড্র এরিয়া, এখানে আমরা ড্রয়িংটা করি মেইনলি অটোক্যাডের এই বিশাল যে অংশটুকু আছে। এবং সেই সাথে এখানে আছে ভিউ কিউবটা অ্যাকচুয়ালি 3D এর ক্ষেত্রে ইউজ হয় বেশি, আর 2D এর ক্ষেত্রে তেমন আমরা ভিউ কিউব ইউজ করি না। অটোডেস্কের প্রত্যেকটা সফটওয়্যারেই ভিউ কিউব আছে, এটা অটোডেস্কের একটা এক্সক্লুসিভ ফিচার বা এক্সক্লুসিভ একটা কমান্ড, যেটা অ্যাকচুয়ালি সব সফটওয়্যারেই অটোডেস্কে থাকে। এই ভিউ কিউব দিয়ে আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে একটা জিনিসকে দেখতে পারি। এরপরে আছে হচ্ছে এখানে ভিউ প্যালেট, এই ভিউ প্যালেট দিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে একটা জিনিসকে বিভিন্ন ওরিয়েন্টেশন থেকে ভিউ করতে পারি। যেমন আমরা এখানে একটা কিছু ড্র করলাম, তো আমি চাচ্ছি যে এই জিনিসটা একটু স্ক্রিনের ডান পাশে চলে আসুক, আমি অ্যাকচুয়ালি স্ক্রিনের একটু ওই দিকে দেখতে যাচ্ছি, ওইদিকে কি আছে। তো আমি যদি এখন এটাকে সুন্দর করে, এখানে একটা প্যান অপশন আছে হাত দিয়ে ধরার মতো, যে আমি হাত দিয়ে ধরে এটাকে পেপার সরানোর মতো করে একপাশে সরাই নিচ্ছি, তাহলে এখানে ভিউ প্যালেট দিয়ে আমি প্যান করতে পারতেছি। আর প্যানটা এভাবেও করা যায় যে আপনি মাউসটাকে যদি আপনি মাউসের যে হুইল, যেটা ওই হুইলটাকে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, মাউসটাকে ক্লিক করে কিন্তু ছেড়ে দিই না, হ্যাঁ, মাউসের হুইলটাকে ক্লিক করে ধরে আছি এবং মাউসটাকে মুভ করতেছি, তাহলে কি হচ্ছে, প্যান হচ্ছে। এভাবেও প্যান হয় এবং সেই সাথে আবার এভাবেও ভিউ প্যালেট দিয়েও প্যান হয়। সো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আসলে।
এরকম করে প্যান হয়। এরপর আরেকটা জিনিস যেটা আপনারা অনেকেই মানে ফেস করবেন আজকেই যারা প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে যে হঠাৎ করে কই যেন যে জিনিসটা আঁকালাম বা তৈরি করলাম সেটা কোথায় জানি হারিয়ে গেল, কোথায় হারালো। তো এই যে এই জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কি, আপনি মাউসের যে হুইলটা, এই হুইলটাকে যদি আপনি পিছনের দিকে স্ক্রল করেন তাহলে সেটা হচ্ছে কি জুম আউট হচ্ছে, আর যদি সামনের দিকে স্ক্রল করেন বাই ডিফল্ট তাহলে সেটা জুম ইন হচ্ছে। কিন্তু এই যে হারাই গেছে, এখন আপনি কোথায় জুম ইন করে করে দেখবেন যে আসলে এটা কোথায় আছে, তাই না? তো এইভাবে যখন আমাদের ড্রয়িং হারাই যায় অনেক ক্ষেত্রে শুরুর দিকে এরকম হয়। তো এইসব সিচুয়েশনের জন্য আমরা যেটা করি, এখানে একটা অপশন আছে ভিউ প্যালেটের এখানে, সেটা হচ্ছে জুম এক্সটেন্ড। জুম এক্সটেন্ডে যখন আমরা ক্লিক করি তখনই সে আমাকে একদম ফুল স্ক্রিনের ভিতরে বা ফুল ইন্টারফেসের ভিতর যেইটুকু জায়গাতে আমরা শুধুমাত্র ড্র করেছি সেটুকু জায়গাটুকুকে সে জুম করে দেখায়। যেমন এই লাইনটুকুই খালি আমরা ড্র করেছি, সো সে এই লাইনটুকুকেই আমাকে দেখাচ্ছে। এখন আমি জুম আউট করে আবার নর্মাল একটা স্টেটে চলে আসতে পারতেছি। একইভাবে যদি আমার এখানে যদি একটা লাইন থাকে এবং এখানে যদি একটা সার্কেল থাকে, আমি যদি দুটাকে হারিয়ে ফেলি এইভাবে, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, জুম এক্সটেন্ড করতে হবে। জুম এক্সটেন্ড করলে কি হচ্ছে যে দুটা এলিমেন্টই আমি একসাথে একই স্ক্রিনের মধ্যে পাচ্ছি, কারণ এই দুটা জিনিসই আমি এঁকেছি, এটা ছাড়া আমি আর কিছু আঁকাইনি। সো এইটুকুকেই সে, যেটুকু আমরা এঁকেছি সেই জায়গাটুকুকেই সে স্ক্রিনের ভিতরে নিয়ে এই জুম এক্সটেন্ডটা করছে। সো এটা একটা মজার ব্যাপার। তো এই জুম এক্সটেন্ড প্যান এই দুটো আমরা শিখে ফেললাম যে কিভাবে কাজ করে। এখানে আমরা কমান্ড দিতে পারি বিভিন্ন রকম, কিবোর্ডে বিভিন্ন রকম কমান্ড, এখানে কমান্ড বার বলে এটাকে, আমরা বিভিন্ন রকম কমান্ড দিতে পারি এখানে। যদি কিবোর্ডে কোনো কিছু প্রেস করে একটা কমান্ডকে আমি কল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কমান্ডকে কল করতে পারি। যেমন আমি এখানে লাইন যদি লিখি, লাইন LIN E, তাহলে সে অটোমেটিক্যালি লেখার ভিতরেই, আমার একটু র্যাম একটু স্লো ছিল যার কারণে এরকম একটু আটকে গিয়েছিল, আমি যদি তবুও লিখি LI, দেখেন আমি লাইন লেখার আগেই সে লাইন কমান্ডটা আমাকে সাজেস্ট করতেছে। শুধুমাত্র লাইন না, আরো কতগুলো কমান্ড আছে LI দিয়ে শুরু হয়, সেগুলোকে আমার সে সাজেস্ট করতেছে। সো এটা একটা কমান্ড ম্যানেজার দিয়ে আমরা, কমান্ড বার দিয়ে আমরা বিভিন্ন রকম কমান্ডস খুঁজে খুঁজে পাই। এবং সেছাড়াও আমরা এমনিতেও যদি মাউস কার্সরটা এখানে রাখি তাহলে আমরা এখানে যদি কমান্ড সার্চ করতে চাই LI, তাহলে দেখা যাচ্ছে যে এখানেই আমার কমান্ড বারটা কাজ করতেছে। সো খুব শর্টকাট একটা ওয়ে, সহজে আমি যে কোনো কমান্ড যদি আমি নাম জেনে থাকি তাহলে আমার জাস্ট লিখে দিলেই কমান্ডটা চলে আসে। এটা ছাড়াও এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অটোক্যাডের যে ভিতরে যে অংশটুকু আছে বিভিন্ন রকম গ্রাফের মতো ভাগ করা আছে। জাস্ট এটা অ্যাকচুয়ালি গ্রাফের মতোই, এবং এইগুলা আসলেই সাব ডিভাইড করা ইউনিট গুলা। সো এখানে এই গ্রাফটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এই যে এখানে একটা অপশন আছে ডিসপ্লে ড্রয়িং গ্রিড অন, এটা যদি অন রাখি তাহলে দেখতে পাবো, আর যদি অফ করে দিই তাহলে দেখতে পাবো না। তো আপনাকে ড্রয়িং গ্রিড বা গ্রাফ যেটা অ্যাকচুয়ালি, এটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে আপনাকে অন করে রাখতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমি যখন মাউসটাকে মুভ করতেছি এটার ভিতরে, আমার মাউসটা যে কোনো জায়গাতে মুভ করতেছে, আমি চাচ্ছি যে এক্স্যাক্টলি এই মাউসটাকে আমি এখানে একদম স্ন্যাপ করতে চাচ্ছি। এখন লক্ষ্য করেন আমি একটা সমস্যায় পড়বো। এখন আমি এক্স্যাক্টলি এখান থেকেই কিন্তু একটা লাইন আঁকতে চাচ্ছি, আমি চাচ্ছি মাউসটা এরকম হোক, কিন্তু আমি যত জুম করতেছি দেখেন আমি কিন্তু অ্যাকুরেট হচ্ছে না জিনিসটা। মানে আমি মনে করতেছি জুম আউট করে এই জায়গাতে আছি, আমার মনে হচ্ছে যে না এটা একদম ঠিক আছে, এখান থেকে পয়েন্টটা শুরু করলে হবে না। আমার মাউসটা ওখানে ধরেই আমি যখন জুম ইন করতেছি লক্ষ্য করেন আসলে কিন্তু আমি এক্সাক্ট পয়েন্টে ধরে নাই, আমি কিন্তু একটু জাস্ট একটু সরে আছে। তো আমার এমন কিছু দরকার যেটা দিয়ে আসলে এই মাউস পয়েন্টারটা এক্স্যাক্টলি এই গ্রাফের এই পয়েন্টটাতে সুন্দরভাবে সে আটকে যাবে, যেন আমার এরকম জুম ইন জুম আউট করে কষ্ট করে করে একটা পয়েন্টের জন্য এত কষ্ট না করা লাগে, আমি যেন খুব সহজেই গ্রাফের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে লাইন টানতে পারি। তো সেটার জন্য এখানে একটা স্ন্যাপিং অপশন, এগুলোকে বলি আমরা স্ন্যাপ, মানে হচ্ছে ম্যাগনেটের মতো জিনিসটাকে মাউস কার্সরটাকে টান দিয়ে ধরে, যদি বাংলা ভাষায় বলি ম্যাগনেটের মতো সে জাস্ট স্ন্যাপ করে। হ্যাঁ, তো এই স্ন্যাপ মোডটা অন যদি রাখি আমরা তাহলে দেখা যাচ্ছে দেখেন এখানে সে খুব সহজে, আমাকে জুম করে দেখা লাগতেছে না,
সে আসলেই এই যে স্ন্যাপ করতেছে। এবং আমার এই দুটা গ্রিডের মাঝখানে কিন্তু আমি মাঝখানে যে জায়গাটুকু, ওই জায়গাটুকুতে কিন্তু মাউসটা চালাতে পারছি না। গ্রিডের যেগুলো পয়েন্ট, শুধুমাত্র ওই পয়েন্টগুলোতেই মাউসটা চলছে। দ্যাট মিনস স্ন্যাপ করছে ম্যাগনেটের মতো। তো এটা খুবই মজার একটা জিনিস। আমি যদি এখন চাই যে এখান থেকে আমি একটা লাইন আঁকবো জাস্ট একদম এই পর্যন্ত, খুব সহজে আমি এঁকে ফেললাম এবং এখানে আমার জুম করে দেখতে হচ্ছে না যে আমার এখানে কোথায় যেতে হচ্ছে। ঠিক সেম জিনিসটাই আমি যদি এখন চাই যে এই লাইনটার মিড পয়েন্ট মানে মধ্যবিন্দুতে আমি একটা পয়েন্ট নিয়ে একটা কাজ করব, তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমরা কি কম্পাস নিব? যেরকম করে আমরা জ্যামিতি করতাম ছোটবেলায়, যে কম্পাস নিয়ে শুধুমাত্র এখানে ফার্স্ট একটা আঁক দিব, তারপরে এখান থেকে আরেকটা আঁক দিব, তারপরে এই পাশে দিয়ে তারপর দুটোকে যোগ করলে একটা মধ্যবিন্দু পাবো, তাই তো? কিন্তু এটা কি ঠিক হবে যে এরকম? নাকি আমরা স্কেল ধরে মাপবো যে এটা আসলে কত, তারপরে আমরা এখান থেকে অর্ধেক নিব? না, এসব কিছু না। এসবের জন্য অ্যাকচুয়ালি এই যে মধ্যবিন্দু, সেন্টার, সার্কেলের কোয়াড্রেন্ট, এসবের জন্য এগুলাতেও যেন আমরা খুব সহজেই ম্যাগনেটের মতো জিনিসটাকে আটকে ধরে মাউস কার্সরটাকে, সেটার জন্য আমাদের একটা ফিচার আছে এখানে, সেটাকে বলা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। এই যে এখানে জাস্ট নিচে। তো এই অবজেক্ট স্ন্যাপটা অন রাখতে হবে। ফার্স্ট অফ অল এটাকে অন রাখতে হবে যে এটা অবজেক্ট স্ন্যাপটা অন আছে। এবং তারপরে এখানে আমরা যদি একটু অন করি, এখানে জাস্ট পাশে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে মিড পয়েন্ট নামে একটা অপশন আছে। মিড পয়েন্টে ক্লিক করার পরে আমরা এখানে আমি যদি লাইন নিই, দেখা যাচ্ছে খুব সহজেই আমি একটু স্ন্যাপটা অফ করে দিই, মানে গ্রিড স্ন্যাপ যেটা ছিল। আমি এটা যেহেতু এই সেন্টার পয়েন্টটা কোনো গ্রিডের সাথে যুক্ত না, সেহেতু আর কি ওই গ্রিড স্ন্যাপটা অফ করেছি। আমি এই সেন্টার থেকে এখন দেখা যাচ্ছে সুন্দরভাবে মিড পয়েন্টটাতে আমি লাইন তৈরি করতে পারতেছি বা অন্য যে কোনো কাজ আমি করতে পারতেছি। সো এটা একটা মজার জিনিস যে আমার গ্রিড পয়েন্ট, এই যে এই জায়গাতে আমার মিড পয়েন্টে আমি খুব সহজেই স্ন্যাপ করতে পারতেছি। শুধুমাত্র সেটা না, আমরা যদি চাই যে এন্ড পয়েন্ট মানে এক লাইনের যে লাস্ট যে পয়েন্টটা এন্ড পয়েন্ট, সেখানে আমি স্ন্যাপ করতে চাই, তাহলে কিন্তু এই যে গ্রিন একটা স্কোয়ার দিয়ে সে দেখা দিচ্ছে যে এই জায়গাতে হচ্ছে এন্ড পয়েন্টটা আছে। সো আমি ওখানে ক্লিক করলে সে এন্ড পয়েন্ট থেকে শুরু করছে, আমাকে কিন্তু জুম করে দেখা লাগতেছে না যে এখানে আদৌ এন্ড পয়েন্টের সাথে এটা মিলিত হয়েছে কিনা। সো এটা একটা বড় ব্যাপার। এবং এই এন্ড পয়েন্টের সাথে আমি এটাকে কানেক্ট করে দিলাম। সো ব্যাপারটা আসলে এই যে এন্ড পয়েন্ট স্ন্যাপ, মিড পয়েন্ট স্ন্যাপ, এরকম অনেক রকম স্ন্যাপ এখানে আছে। আমরা যে জিনিসটা খুঁজছি বা যে জিনিসটাতে আসলে আমরা স্ন্যাপ করতে চাচ্ছি, সেই জায়গাটাতে আমরা এখানে ক্লিক করে রাখবো যে এই জিনিসটা আমি, যেমন সার্কেলের কোয়াড্রেন্ট তো এবং সার্কেলের সেন্টার, দুটাতেই আমি স্ন্যাপ করতে পারছি। তো আমরা একটা সার্কেল তৈরি করি এবং এই সার্কেলটাতে আমরা চাচ্ছি যে একটা লাইন তৈরি করবো, সার্কেলের একটা সেন্টার থেকে কোয়াড্রেন্ট পর্যন্ত একটা লাইন তৈরি করব। মানে কোয়াড্রেন্ট মানে হচ্ছে সার্কেলের যে চারটা বিন্দু আছে 90 ডিগ্রি করে প্রত্যেকটার ভিতরে অ্যাঙ্গেল, চারটা বিন্দুর। তো এই বিন্দুগুলোকে একটাকে কোয়াড্রেন্ট বলা হয়। এবং এই কোয়াড্রেন্টের যে কোনো একটা কোয়াড্রেন্টের সাথে একটা সেন্টারকে আমি করব। তো আমার সার্কেলের তো সেন্টার, সার্কেল তৈরি করেছি কিন্তু এখানে তো কোনো সেন্টার তৈরি করা হয়নি। তো সেটা আমি খুঁজে পাবো কিভাবে? তো সেটার জন্য আমরা স্ন্যাপ ইউজ করতেছি এখানে, অবজেক্ট স্ন্যাপ। এবং অবজেক্ট স্ন্যাপে আমি এরকম করে ক্লিক করে কোয়াড্রেন্টের কাছে নিয়ে গেলাম, কোয়াড্রেন্টটা সে দেখাচ্ছে, কোয়াড্রেন্টে নিয়ে যেয়ে আমি একটা ক্লিক করলাম, লাইন তৈরি হয়ে গেল। সো এরকম বিভিন্ন রকম অবজেক্ট স্ন্যাপ ইউজ করে করে আমরা কাজ করি, যেন আমাদেরকে জুম করে করে যেন না দেখা লাগে। আসলে এটার ইউজটা কি, এটা করে লাভটা কি? এটার একটা মেইন ব্যাপারটা, যেমন দেখেন আমি একটা রিপ্রেজেন্টেশন দেখাই আপনাদেরকে, পেইন্ট। আমরা সবাই মাইক্রোসফট পেইন্টের নাম শুনেছি। তা আমি চাচ্ছি যে দুটা লাইন আমি একসাথে মিলিত করব। তা আমি কিভাবে আসলে মিলিত করতে পারি? এই লাইনটার সাথে এই লাইনটার এন্ড পয়েন্ট একসাথে হবে। আমি একদম ক্লোজ একটা এরকম করে লাইন নিলাম। তো দেখে মনে হচ্ছে তারা ক্লোজ, মানে মিলিত হয়েছে, তাই তো? আমি একটু জুম করি, মিলিত হচ্ছে না, মিলিত হচ্ছে না, এই যে এখানে একটু গ্যাপ রয়ে গেছে। তো এই জিনিসটা ডিফাইন্ড একটা বাউন্ডারি তৈরি করে দেখানো আসলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এইভাবে যে কোনো এক ধরনের এরকম যে মাইক্রোসফট পেইন্ট দিয়ে আপনি কাজটা করবেন, এটা আসলে খুবই কঠিন। যেমন আমি যদি এখন এটাকে মিলানোর চেষ্টা করি, তাহলে এই যে নতুন লাইনটা আমি তৈরি করতেছি, এটা কি আদৌ এই লাইনটার সাথে যুক্ত, বা এই লাইনটার সাথে কোলিনিয়ার ভাবে তৈরি হচ্ছে নাকি, সেটা কিন্তু শিওর না। সো বিভিন্ন রকম কনফিউশন রয়েই যাচ্ছে।
কোনোভাবে তৈরি হচ্ছে, কিন্তু এটা আসলে পারফেক্ট হচ্ছে না। সো এইসব কারণে আপনার ডিজাইন সফটওয়্যারে একটা স্ন্যাপিং এর দরকার আছে। স্ন্যাপ আমরা ইউজ করি, যেমন সে এখন একদম এক্স্যাক্টলি কোয়াড্রেন্ট অনুযায়ী ধরে নিয়েছে। আপনি যতই জুম করেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো লাইন সুন্দরভাবে মিলিত। সো অবশ্যই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটা এন্ড পয়েন্টের সাথে আর একটা এন্ড পয়েন্ট কানেক্ট রাখবো বা না রাখবো, এটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ 2D এবং 3D দুটার ক্ষেত্রেই আর কি। এখন এই যে লক্ষ্য করেন, আমি কিছুক্ষণ এর আগে একটা জিনিস করলাম, জাস্ট এক পাশ থেকে আর এক পাশে মাউসটা নিয়ে গেলাম এবং সাথে সাথে সবগুলো সিলেক্টেড হয়ে গেল। এটা কি করলাম আমি? এটাকে বলা হচ্ছে সিলেকশন। দ্যাট মিনস আমি যদি এই মাউস পয়েন্টারটাকে একটা এলিমেন্টের উপর নিয়ে যাই, দেখেন লক্ষ্য করেন এটাকে হাইলাইট করছে সে। So, এই যে হাইলাইট করছে এই জিনিসটা আসলে সিলেকশনের একটা ব্যাপার। আমি যদি ইন্ডিভিজুয়ালি এখানে ক্লিক করি তাহলে সে সার্কেলটাকে হাইলাইট করছে, এবং সেই সাথে যদি আমি এই লাইনটাকে ক্লিক করি সে এই লাইনটাকে হাইলাইট করছে। এবং এটা আসলে সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুইটা বা তার বেশি আর কি বিভিন্ন রকম এলিমেন্টকে একসাথে সিলেক্ট করে করে বিভিন্ন রকম অপারেশন করে থাকি অটোক্যাডে। তো সিলেকশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সে আমার কাছে অনেকগুলো এলিমেন্ট আছে এরকম, বা এখানে অলরেডি দেখা যাচ্ছে অনেকগুলো এলিমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করতে যাচ্ছি, এরকম করে একটা একটা করে ক্লিক করে এত সময় ধরে আসলে অনেক সময় সম্ভব হয় না, কারণ আমাদের অনেক সময় এমনও থাকে যে একসাথে 1000-2000টা এলিমেন্ট থাকে। এতগুলো এলিমেন্টকে আমি কিভাবে সিলেক্ট করব? তো সেটার জন্য আমরা একটা সিলেকশন প্রসেস আছে সেই জিনিসটা। একটা হলো মাউস কার্সর রাইট টু লেফট, আর একটা হলো লেফট টু রাইট। দুই রকম সিলেকশন প্রসেস আমাদের এখানে আছে। তো রাইট টু লেফট এটা আসলে কিভাবে কাজ করে? তো ফার্স্টে আমি মাউসটাকে কার্সরটাকে ড্রয়িং এর যে কোনো একটা পোর্শনে, মানে জাস্ট যে জায়গা থেকে আমি ক্যাপচার করতে পারবো সুন্দরভাবে, এখানে গেলাম। যার পরে আমি মাউসের লেফট ক্লিকটা একবার প্রেস করলাম, প্রেস করে কিন্তু আমি ধরে নাই, জাস্ট খালি প্রেস করলাম, একবার প্রেস করে ছেড়ে দিয়েছি। এখন মাউসটাকে আমি যদি জাস্ট মুভ করি, দেখা যাচ্ছে একটা গ্রিন একটা এরিয়া তৈরি হচ্ছে। এই গ্রিন এরিয়ার ব্যাপারটা কি আসলে? গ্রিন এরিয়াটা যে সব এলিমেন্টকে টাচ করবে, জাস্ট টাচ করবে, নাথিং, জাস্ট টাচ করবে, সেই এলিমেন্ট গুলাই সিলেক্টেড হয়ে যাবে। আর এটা হলো রাইট টু লেফট সিলেকশন। আরেকটা হচ্ছে লেফট টু রাইট সিলেকশন, সেটা অ্যাকচুয়ালি ব্লু। তো এই ব্লু সিলেকশনটার ব্যাপারটা কি? এই ব্লু এরিয়াটা যেসব এলিমেন্টকে শুধুমাত্র টাচ করবে তা না, টাচ করলেই সে কিন্তু সিলেক্টেড হবে না। যেরকম গ্রিনটা হচ্ছিল যে টাচ করলেই, এলিমেন্টকে টাচ করলেই তাকে সিলেক্ট হচ্ছিল, কিন্তু ব্লু এর ব্যাপারটা হচ্ছে পুরো এলিমেন্টটাকে এর ভিতরে কনজিউম হতে হবে। দ্যাট মিনস এই যে এই ছোট লাইনটা, এই লাইনটা যখনই আমি পুরোপুরি কনজিউম করতেছি, এই যে এখন সে সিলেক্টেড হচ্ছে। কিন্তু এই লাইনটার আশেপাশে অ্যাসোসিয়েটেড আরো কিন্তু অনেক লাইন আছে, সেগুলোকে অলরেডি কিন্তু টাচ করেছে এরিয়াটা, কিন্তু সেগুলো কিন্তু সিলেক্টেড হচ্ছে না। শুধুমাত্র এই যে অংশটুকু শুধুমাত্র ওই ব্লু এরিয়ার ভিতরে ছিল, মানে কনজিউম হয়েছে, সেই অংশটুকুকেই সে সিলেক্টেড করেছে। সার্কেলের ক্ষেত্রেও তাই, সার্কেলটা পুরোপুরি যখন আমরা নিচ্ছি সিলেক্টেড হচ্ছে না, কিন্তু সার্কেলটা পেরিয়ে যখন লাইনটাকে যখন আমরা পেরিয়ে যাচ্ছি, সার্কেলটাকে কিন্তু এরিয়াটা অনেকভাবেই কিন্তু ইন্টারসেক্ট করেছে, কিন্তু পুরোপুরি কোনোভাবে ইন্টারসেক্ট করছে না। সো লাইনটাকে করছে, লাইনটা সিলেক্টেড হবে। এখন সার্কেলটা হলো, কারণ সার্কেলটা পুরোটুকুকে আমি সিলেক্টেড করেছি বা এরিয়ার ভিতরে এনেছি। তো এই হলো আমাদের মেইনলি অটোক্যাডের ইন্টারফেসের ব্যাপারগুলো, যে আমরা আসলে কিভাবে কাজ করব এবং স্ন্যাপ গুলা কিভাবে ইউজ করব, আমাদের ভিউ প্যালেট গুলা কিভাবে ইউজ করব, এবং সেই সাথে আমাদের এই যে ড্রর বিভিন্ন রকম ফিচার্স এগুলো কিভাবে ইউজ করব। তবে এখনো ড্র ফিচার্স গুলো আমি বলা শেষ করি নাই, আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই ড্র ফিচার্স গুলোর ব্যাপারে বা ড্র টুলস গুলোর ব্যাপারে। তো আমি একটু ফ্রেশ নিউ একটা ইন্টারফেস শুরু করি এবং আগের যে ইন্টারফেস সেটাকে আমি ডিলিট করে দিই। নো, আমি সেভ করলাম না। এখন এখানে অলরেডি আপনারা লাইন ফিচারের সাথে পরিচিত হয়ে গেছেন যে লাইন ফিচার কিভাবে কাজ করে। লাইন ফিচারে যখন আমরা একটা লাইন নিব, লাইন নিয়ে জাস্ট একটা ক্লিক করব, একটা ক্লিক করার পরে দেখা যাবে যে একটা লাইন শুরু হয়েছে, ক্লিক করে কিন্তু ছেড়ে দিয়েছি, ক্লিক করে কিন্তু ধরে নেই।
এটা হলো ফার্স্ট পয়েন্টকে আমি ক্লিক করেছি। এরপরে লাইনটাকে আমি একটা নির্দিষ্ট দূরত্বে বা কোনো একটা দূরত্বে আমি রেখে সেকেন্ড একটা ক্লিক করব। ফলস্বরূপ যেটা হলো, সে অলরেডি একটা লাইন তৈরি করে ফেলেছে এবং সেই লাইনটা শেষ, মানে যেখানে আমি সেকেন্ড পয়েন্ট দিয়েছি সেখান থেকে সে আবার নতুন একটা লাইন শুরু করছে। দ্যাট মিনস আগের লাইনটার যেটা এন্ড পয়েন্ট, সেই লাইন সেখান থেকে নতুন একটা লাইনের স্টার্ট পয়েন্ট শুরু করেছে। এভাবে আমরা কানেক্টেড বিভিন্ন লাইন তৈরি করি। অ্যাকচুয়ালি আমরা তো একটা লাইন তৈরি করে সব কাজ করব না, এখানে আমরা অনেক লাইন তৈরি করে দেখা যাচ্ছে একটা ড্রয়িং করব। সো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লাইন তৈরি করি আর কি, যে কানেক্টেড বিভিন্ন লাইন একসাথে কানেক্টেড রেখে বিভিন্ন রকম কাজ করি। তো আপনি একটা লাইন তৈরি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে কি করবেন? এটা অনেকেরই এখনই প্রশ্ন উঠেছে যে এই ক্ষেত্রে আমি একটা লাইন কিভাবে তৈরি করব। সেটা হলো, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলেন, সেকেন্ড পয়েন্টও ক্লিক করলেন, আমরা ডিফাইন করে দিয়েছি যে লাইনটা এইটুকুর ভিতরেই হবে। এরপরে নেক্সট লাইনের জন্য আরেকটা পয়েন্ট ক্লিক না করে জাস্ট ইএসসি বা এসকেপ কিটা যদি আমরা প্রেস করি, 2-3 বার প্রেস করলেই আমরা লাইন কমান্ড থেকে বের হয়ে আসব এবং আমরা একটা লাইনই পেয়ে যাব। এছাড়াও আর একটা অপশন আছে, সেটা হচ্ছে একটা লাইন তৈরি করলাম, নেক্সট লাইন তৈরি হতে যাচ্ছে, আমরা তৈরি এখনো করতেছি না, সেকেন্ড পয়েন্ট দিই নাই, রাইট ক্লিক করে যদি আমি এন্টার দিয়ে দিই, তাহলে সে কি করবে, লাইন কমান্ড থেকে বের হয়ে যাবে। সো এটা খুবই ভালো একটা ব্যাপার। তো আমরা এখন একটা নির্দিষ্ট মাপের, যেহেতু আমি বললাম যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মানেই প্যারামিটারস, বিভিন্ন রকম প্যারামিটারস ডিফাইন করে করে আমরা কাজ করি। তা আমরা কিভাবে লাইন কমান্ড একটা লাইন এক্স্যাক্টলি একটা মাপের লাইন তৈরি করব, যেটা এত মাপের একটা লাইন, দ্যাট মিনস লাইনের দৈর্ঘ্য দিব কিভাবে। তো সেটা নিয়ম হলো, আমরা একটা লাইন ক্লিক করলাম। এখন আমরা যারা ফিজিক্স পড়েছি তারা সবাই জানি যে যে কোনো একটা ভেক্টরের কি থাকে, মেইনলি একটা মান থাকে, একটা দিক থাকে, তাই তো? লাইনটাকে একটা ভেক্টরের মতো করে আমরা যদি কল্পনা করি, তাহলে এরও কিন্তু একটা মান আছে, একটা দিক আছে। মানটা কি? তার ডাইমেনশন, যেটা অ্যাকচুয়ালি আমরা তার যে দৈর্ঘ্য সেটা আমরা বলছি। আর দিক মানে হচ্ছে সে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই তো? এখানে আমাদের রেফারেন্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার মানে লাইনটার হরাইজন্টাল যে দিকটা, মানে হচ্ছে আপনার স্ক্রিন। হরাইজন্টাল বলতে আপনারা অনেকেই কনফিউশনে পড়বেন, এটা আমি জানি। হরাইজন্টাল বলতে আপনার স্ক্রিনে, যারা ওয়াইড স্ক্রিন ইউজ করেন, আমি খুব সহজভাবে বলছি, এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট ডেফিনেশনটা এটা না। হরাইজন্টাল মানে তো আর আনুভূমিক আর কি, আমরা সবাই জানি। কিন্তু যারা মনে রাখতে চান জিনিসটাকে, স্ক্রিনের যেটা আনুভূমিক ভাবে আছে, মানে স্ক্রিনে যারা ওয়াইড স্ক্রিন ইউজ করেন তাদের যেটা স্ক্রিনের বড় পোর্শন সেটা হলো হরাইজন্টাল। যারা ওয়াইড স্ক্রিনে যারা সবচেয়ে ছোট পোর্শন যেটা স্ক্রিনের সেটা হলো ভার্টিক্যাল। এটা মনে রাখার জন্য ব্যবহার হয়। তো যারা স্কোয়ার স্ক্রিন ইউজ করেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে এটা সমস্যা, তবে আমরা স্কোয়ার স্ক্রিন খুব কম ইউজ করি। যাই হোক, মেইনলি আনুভূমিক যেটা সেটা হলো হরাইজন্টাল, আর একটা হলো ভার্টিক্যাল, মানে হচ্ছে সেটা হচ্ছে লাম্বিক ভাবে থাকবে ভূমির সাথে। সো মাইক্রোফোন অফ রাখবেন সবাই, প্লিজ মাইক্রোফোন অফ রাখবেন, আপনাদের নিজ নিজ মাইক্রোফোন অবশ্যই অফ রাখবেন, বেশি নয়েজ হলে ক্লাস নিতে সমস্যা হয়। সো আবার ফিরে আসি। তো এই হরাইজন্টালের সাথে দ্যাট মিনস এ লাইনের একটা কোণ থাকবে, তাই তো? এবং আমরা স্টার্ট পয়েন্ট অলরেডি ডিফাইন করে দিয়েছি। তাহলে আমরা এখন এন্ড পয়েন্টটা কোথায় হবে সেটার উপরে ডিপেন্ড করতেছে লাইনটার ডাইমেনশন বা দৈর্ঘ্য কত হবে এবং সেই সাথে তার কোণ কত হবে আনুভূমিকের সাথে। সে আমি একদম আনুভূমিকের সাথে মানে হরাইজন্টালের সাথে একদম 0 ডিগ্রিতে, মানে হরাইজন্টাল ভাবেই আর কি একটা লাইন তৈরি করতে যাচ্ছি, সিম্পল লাইন, যেটা হবে 10 ইউনিট লম্বা। এখানে আমরা ইউনিট বলছি, এক্সাক্ট কোনো মিলিমিটার বা সেন্টিমিটার বলছি না। তো 10 ইউনিট একটা লম্বা একটা লাইন হবে। তো এখানে আমরা লিখবো, এখানে দেখা যাচ্ছে যে লাইনটার উপরে দেখেন, লক্ষ্য করেন যে ব্লু একটা, মানে এমনিতে তো সে একটা ভ্যালু দেখাচ্ছে লাইনটার উপরে, কিন্তু সেটাকে আবার দেখাচ্ছে ব্লু করে দিয়ে এডিটেবলের মতো। যেমন একটা মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোনো একটা লেখাকে সিলেক্ট করি তখন যেরকম ব্লু হয়ে থাকে, এক্স্যাক্টলি সেরকম। দ্যাট মিনস কি, এটা এডিটেবল, এটাকে চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে যদি 10 লিখি তাহলে দ্যাট মিনস সে এডিট হলো এবং 10 হলো, এবং এখনো কিন্তু সেটা অ্যাপ্লাই হয়নি লাইনের উপরে, ঠিক আছে?
তো ওকে, তো অ্যাপ্লাই করার জন্য আমরা কি দিব, 10 দিয়ে একটা এন্টার প্রেস করব। এন্টার যদি আমরা প্রেস করি তাহলে সে কি করলো, 10 আনুভূমিকের সাথে 10 দূরত্ব রেখে সে একটা লাইন তৈরি করে নিল। এবং আমি যদি এসকেপ প্রেস করে বের হয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 একটা লাইন তৈরি হয়েছে। আমরা একটু চেক করে দেখবো যে এটা আদৌ 10 হয়েছে কিনা। তো এখানে একটা অপশন আছে আমাদের, কোনো মেজারমেন্ট বা কোনো কিছুকে যদি আমরা চেক করে দেখতে চাই তাহলে সেটা কত, এখানে একটা টুলস আছে মেজার, এটাতে আমরা চেক করে দেখি যে এটা যে ডাইমেনশন এটা আদৌ তাই কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে সে দেখাচ্ছে 10 10, তো এটা হচ্ছে 10 ডাইমেনশনে আসলেই তৈরি হয়েছে। এবার আমরা একটু অ্যাঙ্গেল করে একটা লাইন তৈরি করতে যাচ্ছি। আমি চাচ্ছি যে এক্স্যাক্টলি 10 তৈরি হবে, কিন্তু সেই সাথে এই যে যে দিকটা হরাইজন্টালের সাথে সেটা 30 ডিগ্রি হবে। সেটা কিভাবে করব? তো 10 দিলাম, 10-এর পরে কি আমি এখানে 30 লিখবো? তাহলে তো 10-30 হয়ে গেল। তা না, অ্যাকচুয়ালি এখন আমাকে সুইচ করতে হবে। এখানে আমার এডিটের কাজটুকু শেষ, আমি এটুকু এখানে যে এডিট করা দরকার ছিল এটুকু আমার শেষ। এখন আমার মুভ করতে হবে এখানে যেখানে অ্যাঙ্গেলটা আছে। এই সুইচিংটা আমি কিভাবে করব? বিভিন্ন ডাইমেনশন স্ক্রিনে দেখা যাচ্ছে, তো এই সুইচিংটা আমি কিভাবে করব? অটোক্যাডের এর নিয়ম এটাই যে সুইচিং যখন করতে চাইবো এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে, তখন আমরা ট্যাব কিটা প্রেস করব। কিবোর্ডে একটা কি আছে ট্যাব, কিউ এর পাশেই আছে কিটা ট্যাবটা আমরা প্রেস করলেই দেখা যাচ্ছে আমরা নেক্সট যে ডাইমেনশন মানে অ্যাঙ্গেলটাতে আমরা এডিটেবল মোডে চলে গেছি। এখন আমি যদি এখানে 30 লিখি, দিয়ে যদি আমি আবার ট্যাব দিই অথবা এন্টার দিই, তাহলে যেটা হলো যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি রেখে সে একটা লাইন তৈরি করে ফেললো। সো আমরা একটু চেক করে দেখি, লাইন লাইন দিয়ে আমরা চেক করে দেখছি 10 এবং 30। এটা একটা কুইক চেক। আমি অনেক সময় লাইন টেনেই আর কি কোনো একটা ডাইমেনশন চেক করে নিই। তো এটা আসলে ডিস্টেন্স মাপার জন্য খুবই ভালো একটা ওয়ে। যা হোক, তো আমরা শিখলাম কিভাবে লাইন তৈরি করতে হয় এবং কিভাবে ডাইমেনশন ওয়েতে লাইন তৈরি করতে হয়, তাই তো? এবার আসলে আমরা কিভাবে আমরা সার্কেল তৈরি করতে পারি। সার্কেল তৈরি করা খুবই সহজ। একটা সেন্টার থাকবে এবং পেরিমিটারের একটা অবস্থান থাকবে, তাহলেই সেটা সার্কেল হবে। তো আমরা সার্কেলে ক্লিক করলাম, করে একটা সেন্টার ক্লিক করলাম, এটা হলো সেন্টার। এবং সার্কেলের যে পেরিমিটারটা মানে সার্কেলটা মেইনলি যেটুকু অংশ আমাদের দৃশ্যমান থাকে সেই পেরিমিটারটা যে কোনো একটা পয়েন্ট আমরা যদি সিলেক্ট করি, সে আমি যদি এই লাইনটার এন্ড পয়েন্টে এই সার্কেলটা রাখতে চাই যে এই লাইনের এন্ড পয়েন্টে আসে সার্কেলটা টাচ করবে, তাহলে ওখানে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে সার্কেলটা তৈরি হয়ে গেল। সো এটা খুবই মজার একটা জিনিস যে আমরা সার্কেল এভাবে তৈরি করতেছি, অর্থাৎ জাস্ট একটা সেন্টার আর একটা পেরিমিটারের একটা পয়েন্ট। তো আমরা এমনিতেও নর্মালিও খোলা জায়গাতেও এরকম করে সার্কেল তৈরি করতে পারবো, কিন্তু এখন আমরা একটা ডাইমেনশন, একটা নির্দিষ্ট ডায়ামিটার বা রেডিয়াস হলো একটা সার্কেল কিভাবে তৈরি করব, যে একটা রেডিয়াস আছে বা ডায়ামিটার আছে সার্কেলটার, এটা আমরা কিভাবে তৈরি করব? এটার জন্য ওই একইভাবে আমি সার্কেল কমান্ড নিলাম এবং এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখা যাচ্ছে অটোক্যাডে কিন্তু দেখায় দেয় যে কোনটুকু আসলে আমরা ডাইমেনশন নিচ্ছি। যেমন দেখেন, লক্ষ্য করেন যে ডাইমেনশন এরিয়াটা দেখা যাচ্ছে সার্কেলের ভিতরে 11 পয়েন্ট সামথিং উঠে আছে। এটা অ্যাকচুয়ালি ডট একটা লাইন দিয়ে সে বুঝাই দিচ্ছে যে সার্কেলের রেডিয়াস টুকুকে সে বোঝাচ্ছে। এখানে 11 মানে হচ্ছে সার্কেলের রেডিয়াস, সে ডটেড লাইন দিয়ে সেটাই বোঝাচ্ছে। তো এখানে যদি আমি 10 দিই, দ্যাট মিনস এখানে হয়ে যাবে সার্কেলটার রেডিয়াস হবে 10। 10 দিয়ে যদি আমি এন্টার দিই, দ্যাট মিনস সে 10 রেডিয়াসের একটা সার্কেল তৈরি করে ফেলেছে। তো আমরা একটু চেক করে দেখি, ইয়েস 10। আমরা একটা লাইন দিয়ে চেক করে দেখলাম সেটা 10। এখন আপনাদের কাছে ধরে নেন যে সার্কেলের ডায়ামিটার আছে, রেডিয়াস নাই। তা সেই ক্ষেত্রে আপনারা সার্কেলটা ড্র করবেন কিভাবে? সার্কেলে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক করলাম, করার পরে আমরা দিব ডি। এখানে লিখবো, কিবোর্ডে লিখবো ডি। ডি লিখে এন্টার দিব এবং এখন আমরা ডায়ামিটারের মোডে চলে গেলাম। এখন আমি 20 ডায়ামিটারের একটা সার্কেল তৈরি করবো, দ্যাট মিনস তার রেডিয়াস হবে 10, তাই তো? দ্যাট মিনস পাশের যে সার্কেলটা এটার মতোই হবে। আমি এখানে 20 ডায়ামিটার দিলাম, দিয়ে এন্টার দিলাম। দ্যাট মিনস সে 20 ডায়ামিটারের এক্সাক্ট প্রায় সেম একটা সার্কেল তৈরি করে দেখালো, সেম মাপের। তো
এটা গেল হচ্ছে সার্কেলের ব্যাপারটা, যে এক্সাক্ট ডায়ামিটার সার্কেল আমরা কিভাবে তৈরি করব এই জিনিসটা, এবং এরপরে আমরা দেখব রেক্ট্যাঙ্গেল কিভাবে তৈরি করতে হয়। রেক্ট্যাঙ্গেল তৈরি করার জন্য, রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে চতুর্ভুজ আর কি, আমরা লাইন দিয়েও রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেলতে পারি, তাই না? যেমন আমরা লাইন নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল বানাই। ফার্স্ট আমি এই পয়েন্টটাতে শুরু করলাম, সে আমার 20 লেংথ। তারপর আমি নিচে যাব পলিলাইন দিয়ে, মানে লাইনের যে এক্সট্রা যে ফিচার যেটা আমি বললাম যে একটা লাইনের শেষ পয়েন্টে একটা লাইনের স্টার্ট পয়েন্ট হিসাবে শুরু হয়, তো আমি একটা নিলাম হচ্ছে 10, এন্টার। আবার আমি হরিজন্টালের দিকে রাখলাম, দিয়ে রাখলাম 20, এন্টার। আবার উপরের দিকে এরকম এন্ড পয়েন্টের সাথে এটাকে ম্যাচ করে দিলাম। সো এটা হয়ে গেল একটা রেক্ট্যাঙ্গেল। এখন সেম জিনিসটা আসলে আমি খুব ইজি একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে, তাই তো? এন্ড রেক্ট্যাঙ্গেল কমান্ডে আমি ক্লিক করলাম। এখন আমি রেক্ট্যাঙ্গেলের জন্য ফার্স্ট একটা পয়েন্ট নেব, যে এই পয়েন্ট থেকে রেক্ট্যাঙ্গেলটা শুরু হবে, তাই তো? এখন রেক্ট্যাঙ্গেলটাকে আমি চাইলে নিজের মতো করে, আমার যদি প্রিফারেন্স থাকে যে এই সেন্টার সার্কেলের সেন্টারে যে লাগবে এটা রেক্ট্যাঙ্গেলটা, আমি করতে পারি এইভাবে, কর্নার পয়েন্টটা আমি এভাবে প্লেস করতে পারি। অথবা যদি আমি চাই যে এক্সাক্ট মাপের যেটা এরকম এই রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছি এরকমই তৈরি হবে, তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? সেটার জন্য আমাকে দিতে হবে, প্রেস করতে হবে কিবোর্ডে ডি, মানে ডাইমেনশন। সার্কেলের ক্ষেত্রে ডি মানে ডায়ামিটার, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ডি মানে ডাইমেনশন। ডি প্রেস করার পরে আমি দিব লেংথ, লেখা আছে স্পেসিফাই দ্য লেংথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, আমি দিলাম 20, এন্টার। এবং দ্য উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল এটা দিলাম 10, এন্টার। এখন দেখা যাচ্ছে যে সে বলতেছে যে রেক্ট্যাঙ্গেলটা তো আমি এই পয়েন্ট থেকে শুরু করেছি, তাই তো? কিন্তু এই পয়েন্টটা থেকে শুরু করলেও রেক্ট্যাঙ্গেলটা কিন্তু যে কোনো চারটা দিকের একটা দিকে অবস্থিত হতে পারতো, তাই তো? সেটাই সে দেখাচ্ছে আমাকে, যে আসলে রেক্ট্যাঙ্গেলটাকে আপনি কোন দিকে রাখতে চাচ্ছেন, কোন অংশে রাখতে চাচ্ছেন, সেটা সেটা বোঝানোর জন্যই এটা আমাকে প্রিভিউ করছে। তো আমি যে কোনো একটা অংশে, যে অংশটুকুতে আমি রাখতে যাচ্ছি সেই অংশটুকু রেখে আমি একটা ক্লিক করলাম, লেফট ক্লিক, এবং রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়ে গেল এবং আমাকে দেখাচ্ছে যে সেটা একটা রেক্ট্যাঙ্গেল। আমি ভিজুয়ালিও আমরা বুঝতে পারতেছি দুটো রেক্ট্যাঙ্গেল একদম সেম। সো এই গেল হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ব্যাপারটা। এরপরে আমরা একটা মডিফাইং ফিচার শিখবো। মডিফাইং ফিচার, সেটাকে বলা হয় হচ্ছে ট্রিম। অ্যাকচুয়ালি আমরা মডিফাইং ফিচারের ব্যাপারে খুব বেশি জানবো সামনের দিন, কিন্তু আমরা একটা ফিচারের ব্যাপারে শিখে রাখবো, কারণ ড্র করলেও ড্রকে ইরেজ করাও শিখতে হবে, তাই তো? তাহলেই তো আমরা ড্র করে ইরেজ করে তো একটা জিনিস তৈরি করতে পারি, তাই না? তো শুধুমাত্র ড্র করলে হবে না, ইরেজ করাটাও শিখতে হবে। আমরা অটোক্যাডে, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে প্রত্যেকটা এলিমেন্টকে সে আলাদা আলাদা হিসাবে দেখছে এখানে, তাই তো? যেমন এই সার্কেলটাকে সে টোটাল একটা জিনিস হিসাবেই দেখছে অটোক্যাড। এই লাইনটা সার্কেলের সাথে মিশে গেছে বলে কিন্তু লাইন আর সার্কেল এক হয়ে যায় নাই, আবার লাইনটাকে সে আলাদা এলিমেন্ট হিসেবে দেখছে। দ্যাট মিনস সিলেকশনের উপরে আমরা বুঝতে পারতেছি যে তারা আলাদা আলাদা। এখন এই এলিমেন্ট গুলোর একটা ব্যাপার হলো, আমি যদি চাই যে এই সার্কেল দুটো যে এরকম ছেদ করেছে, আমি চাচ্ছি মাঝখানের অংশটুকু বাদ পড়বে, এই অংশটুকু আমি রাখতে চাচ্ছি না, ইরেজ করে ফেলতে চাচ্ছি। আমরা যখন মাইক্রোসফট পেইন্ট বা এই ধরনের সফটওয়্যার যখন কাজ করি, তখন আমরা কি করি? তখন দেখা যাচ্ছে যে আমরা এরকম বিভিন্ন টুলস আছে, যেমন ইরেজ, ইরেজ দিয়ে দেখা যাচ্ছে যে আমরা এরকম ইরেজ করে দিই, যেরকম আমরা কাগজে করি, তাই তো? কিন্তু আসলে কিন্তু এই জিনিসটা প্রপার ওয়ে না। যেহেতু আমি আপনাদেরকে বললাম যে একটা এন্ড পয়েন্টের সাথে আর একটা এন্ড পয়েন্ট যুক্ত হতে হবে বা কানেক্টেড থাকতে হবে রিয়েলি। যেমন এখানে আমি ইরেজ করলাম, কিন্তু দেখেন একটু অংশ বাড়তি রয়ে গেছে, আবার ইরেজ করলাম, দেখা যাচ্ছে যে একটু অংশ বেশি কেটে ফেললাম আমি। তো এরকম তো করা যাবে না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ তো প্যারামিটার গুলাকে এইভাবে আমি অর্ধেক রেখে বা এরকম করে ইরেজ করতে পারি না। সো অটোক্যাডে কোনো ইরেজ কমান্ড নাই, যেটা অ্যাকচুয়ালি আমরা মানে পেইন্টে দেখেন ইরেজ কমান্ড আছে অটোক্যাডে, কিন্তু সেই ইরেজ কমান্ডটা এইভাবে কাজ করে না যেভাবে আসলে অন্যান্য জায়গাতে আমরা এক্সপেক্ট করি যে একটা নির্দিষ্ট অংশ আমরা মুছে ফেলবো। ইরেজ কমান্ডের কাজটা কি অটোক্যাডে, যে এই যে এখানে আমি ক্লিক করলাম এই এলিমেন্টটাকে, এখানে যদি আমি এখন ইরেজ কমান্ডটা যদি দিই, সে পুরো এলিমেন্টটাকেই ডিলিট করে দেয়।
অথবা আপনি এই কাজটা ডিলিট প্রেস করেও করতে পারেন। আপনি যদি সিলেক্ট করে ডিলিট প্রেস করেন তাহলেও হবে। কিন্তু আসলে এই নির্দিষ্ট অংশটুকু আমি বাদ দিতে যাচ্ছি, এটা আমি কিভাবে করতে পারি? তো এটার জন্য অ্যাকচুয়ালি অটোক্যাডে একটা কমান্ড আছে যেটা একটা থিওরি অনুযায়ী কাজ করে, যেটাকে বলা হয় ট্রিম। ট্রিমটা কিভাবে কাজ করে আমি বলি। ট্রিমটা হচ্ছে যে দুইটা এলিমেন্ট যখন একে অপরকে ইন্টারসেক্ট করে বা ছেদ করে, আমি মনে হয় আপনাদেরকে সেই ছোটবেলার একটা উপপাদ্যের কথা মনে করাই দিচ্ছি। তো ওইরকম ধরনেরই আর কি ব্যাপারটা, কিছুটা ছেদ করার জন্য আর কি এই জিনিসটা, উদাহরণটা দেওয়া। তো দুটা ইকে বাহুকে একটা বাহু ছেদ করছে। তো এটা কি? এটা একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে আমরা একটা লাইনকে সাপেক্ষ রেখে আরেকটা লাইনের একটা অংশ কেটে ফেলতে পারি। এই সিচুয়েশনটাই আমরা ট্রিম দিয়ে তৈরি করব। তো ট্রিম আমরা কমান্ড ক্লিক করলাম, সেটা হচ্ছে ক্লিক করার পরে আমরা বলতেছি এটা এবং এটা, এই দুটো লাইনের ভিতরে আমরা ট্রিম কমান্ডটা অপারেট করতে চাচ্ছি। তো ট্রিম কমান্ডে আমরা ক্লিক করে লাইনগুলোকে ক্লিক করলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমি যদি চাই যে এই লাইনটা সাপেক্ষে এই লাইনটার একটা অংশ, যে কোনো অংশে, হয় এটা নাহলে এটা, যে কোনো একটা অংশ আমি ডিলিট করে দিব, সেটা আমি করতে পারি। অথবা এই লাইনটাকে সাপেক্ষ রেখে এই লাইনটার যে কোনো একটা অংশ আমি ডিলিট করে দিতে পারি। মোট কথা একটা থাকবে সাপেক্ষ এবং আর একটা হবে কাটিং। কাটিং এর জন্য যে লাইনটা আমরা ইউজ করতেছি সেটাকে আমরা এভাবে ট্রিম করে ফেলতে পারি। সেম জিনিসটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে দুটো সার্কেল একে অপরকে ছেদ করছে। তো আমরা এখন যদি এখানে ট্রিম অপারেশন অ্যাপ্লাই করি, যদি এখানে ট্রিম করতে চাই, দ্যাট মিন্স এই সার্কেলটাকে সাপেক্ষ রেখে এই লাইনটার এই সার্কেলটার এই অংশটুকুকে সে কেটে ফেলছে, এবং পরবর্তীতে আমি যখন এখানে ধরছি তখন হচ্ছে এই সার্কেলটাকে সাপেক্ষ রেখে এই সার্কেলের যে অংশটুকু ছেদ হয়েছে বা ইন্টারসেক্ট করেছে সেই অংশটুকুকে সে কেটে ফেলছে। সেম ভাবে আমরা এখানে আরো করতে পারি। কারণ আমি রাফলি একটু তৈরি করে দেখাই। এখন আমি ট্রিম করব, এন্টার। এই অংশটুকু কেটে ফেললাম, এই অংশটুকু। ফলস্বরূপ কি হচ্ছে, আমরা একদম এক্স্যাক্টলি কানেক্টেড একটা জায়গা পাচ্ছি, যেখানে অ্যাকচুয়ালি ইরেজার প্লেস করে যে আমরা কাজ করতাম সেরকম না। সো খুব সহজে আমরা বিভিন্ন রকম শেপ পাচ্ছি, যে শেপগুলো আমরা অন্যান্য বিভিন্ন রকম প্রিমিটিভ বিভিন্ন শেপ, যেমন লাইন, রেক্ট্যাঙ্গল, সার্কেল, আর্ক, এসব দিয়ে আমরা তৈরি করে পরবর্তীতে এইভাবে ট্রিম করে করে আমরা বিভিন্ন রকম নতুন নতুন শেপ পেতে পারতেছি, তাই তো? আমরা এখন একটা উদাহরণে চলে যাই। একটা নির্দিষ্ট একটা শেপ আমরা তৈরি করব অটোক্যাডে, কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। নিউ একটা ইন্টারফেস আমরা ওপেন করলাম, নিউ ড্রয়িং। এখন আমরা এই জিনিসটা তৈরি করব। তো শুরুতেই আমরা এখানে জাস্ট দেখা যাচ্ছে লাইনের লেন্থ গুলো দেওয়া আছে, তাই তো? আমি এখানে শুরুতে 46 একটা লাইন নিই। তো 46, এখান থেকে আমি লাইন নিয়ে দেখা যাচ্ছে 46টা একদম হরাইজন্টাল 46, এবং জুম আউট করি দেখার সুবিধার্থে আর কি। এবং এখানে দেখা যাচ্ছে যে 144 এখানে আছে। সো 144, আর এখানে যেহেতু আমরা হরাইজন্টালের সাথে করতেছি, জিনিসটাকে করতেছি, তাহলে হচ্ছে যে 144 কে আমাদেরকে যেটা করতে হবে যে 180 থেকে বিয়োগ করতে হবে। তো 180 থেকে যদি আমরা 144 কে বিয়োগ করি তাহলে কত বের হয়? 36। তো 36 আমরা এখানে দিব 36। এখন আমরা চলে যাব যে এটা লেংথ কত হবে। লেংথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 42 হচ্ছে এটা লেংথ। সো 36 এটা অলরেডি লকড হয়ে আছে 36 অ্যাঙ্গেলে। এখন জাস্ট লেংথটা দিতে হবে, সেটা হলো 42। তো 42 লেংথ আমরা দিয়ে দিলাম, এবং এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এখানে উপরের দিকে ভার্টিক্যালে হচ্ছে 20 দিলাম। ওকে, এখন আমরা যাব হরাইজন্টালি ডান দিকে। এখানে একটা মান আছে কিন্তু এই মানটা এক্স্যাক্টলি এখানে দেওয়া নাই। সো ইউ আর ইন ট্রাবল, রাইট? না,
ট্রাবল না, এখানে আমরা এইটুকুতে এসে শেষ করে দিলাম ড্রয়িংটা এখানে। ওকে, এখন আমরা এই দিক থেকে যাব 9.78, এটা উপরের দিকে 9.78, এবং এরপরে আসলে এখানে আছে একটা, এখানে হচ্ছে 18.34, 18.34, এখানে আছে হচ্ছে 44, 44, উপরে হচ্ছে 18, তারপরে আছে হচ্ছে 30, এবং নিচের দিকে আছে হচ্ছে 10। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই টোটাল জিনিসটা কিন্তু একদম এই কর্নার থেকে একদম এই কর্নার পর্যন্ত এটা হচ্ছে 50। এখানে যদি আমাদের একটা কাজ করতে হতো, এখানে যদি আমরা একটু 50 টেনে দিতে পারি তাহলে হচ্ছে 50। সো এখানে আমরা একটু মুভ করে নিব এই জিনিসটাকে, টোটাল এলিমেন্টটাকে আমরা মুভ করে নিব। স্ন্যাপিং ইউজ করে এখানে আমরা জাস্ট অবজেক্ট স্ন্যাপ করে নিব। ইয়েস, এবং আমরা এখানে জাস্ট, যেহেতু আমরা এই দুটা প্যারামিটার লেখা নেই এখানে যে কত, কিন্তু এই 50টার কারণে আমরা এই জিনিসটা করতে পারলাম। আমি এই প্যারামিটারটা এখানে কানেক্ট করে দিলাম এবং সেই সাথে এখানকার প্যারামিটারটা আমি লাইন দিয়ে কানেক্ট করে দিলাম। সো তৈরি হয়ে গেল একটা শেপ, যেটা এক্স্যাক্টলি এরকম। এখন এই যে শেপটা তৈরি করলাম, এই শেপটা আমি সেভ করতে যাচ্ছি। সেভ করব কিভাবে? এখানে যে আমি সেভ কমান্ডে ক্লিক করি, এখানে একটা সেভ অপশন আছে, এবং এখানে আমি DWG ফরম্যাট দেখতে পাচ্ছি, অটোক্যাড 2018, এবং সেই সাথে আরো বিভিন্ন অটোক্যাড ভার্সন আছে, 2007 আছে, 2010 আছে। আমরা অটোক্যাডের হায়ার ভার্সন যেগুলো, সেই ভার্সনগুলো লোয়ার ভার্সন ওপেন করতে পারি না, আবার লোয়ার ভার্সনগুলো আবার হায়ার ভার্সন ওপেন করতে পারি। এটা একটা ব্যাপার, লোয়ার ভার্সনগুলো হায়ার ভার্সন ওপেন করতে পারি এবং হায়ার ভার্সনগুলো লোয়ার ভার্সনে ওপেন করতে পারি না। তো সেই ক্ষেত্রে সেই আপনার অটোক্যাড হচ্ছে 2010, আপনার সাথে আমার কমিউনিকেট করতে হলে, মানে আপনার কাছে যেন ফাইলটা ওপেন হয়, সেই জন্য আমাকে 2007-এ সেভ করতে হবে, যেন আপনি 2010-এ এটা ওপেন করতে পারেন। আমি যদি 2018 দিয়ে সেভ করি, আপনি এটাকে ওপেন করতে পারবেন না। সো এখানে DWG বিভিন্ন ফরম্যাট আছে, সেই সাথে DXF বিভিন্ন ফরম্যাট আছে। আপনাকে আপনার যারা ক্লায়েন্ট অথবা আপনার অফিস যে ফরম্যাটে ড্রয়িংটা চাইবে, সেই ফরম্যাটে সেভ করতে হবে। এখানে আমি এখানে DWG ফরম্যাটে সেভ করছি ডেস্কটপে, এবং এখানে আমি ড্রয়িং এর একটা নাম দিয়ে দিতে পারি। এখানে লিখলাম START, এবং সেভ হয়ে গেল। এটা আমার এখানে স্টার্ট নামে একটা ড্রয়িং ফাইল সেভ হয়ে গেল। এছাড়াও এই ফরম্যাটটা দিয়ে, মানে এই যে ড্রয়িংটা আমি তৈরি করলাম, এটা দিয়ে কিন্তু আমি ডিরেক্টলি ম্যানুফ্যাকচারিং এর কাজেও বা প্রোডাকশনের কাজেও এটাকে আমি ইউজ করতে পারি। যেমন আমি যদি এটাকে DXF ফরম্যাটে সেভ করি, সেভ অ্যাজ, যদি আমি DXF ফরম্যাটে সেভ করি, এই ফরম্যাটটাকে যদি আমি, এই যে DXF, এই ফরম্যাটটাকে যদি আমি আমার কোনো সিএনসি লেজার কাটিং বা সিএনসি মিলিং করে এরকম কোনো ওয়ার্কশপে আমি পাঠিয়ে দিই, তারা কিন্তু এটা থেকে অটোমেটিক্যালি মেশিনিং এর জন্য কোড জেনারেট করতে পারবে, এবং সেই কোড দিয়ে তারা অ্যাকচুয়ালি অটোমেটিক যে মেশিনগুলো, মানে সিএনসি মেশিন অ্যাকচুয়ালি, সেই মেশিনগুলো দিয়ে সে এক্স্যাক্টলি এই সেম মাপের একটা অবজেক্ট তৈরি করতে পারবে। সো এটা খুবই এক্সাইটিং ব্যাপার। আসলে ডিজাইন একটা অ্যালগোরিদমের মতো কাজ করে। এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা
শেপ না, এটা অ্যাকচুয়ালি একটা গ্রাফিক্স না, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ম্যানুফ্যাকচারিং প্রসেসেও এটা অবদান রাখতে পারে এবং আমরা খুব সহজে জিনিসটা তৈরি করে ফেলতে পারি। এবং এটা শুধুমাত্র শেপ না, এটাকে আমরা 3D প্রিন্ট করতে পারি, আরো বিভিন্ন রকম প্রসেসে আমরা এটা করতে পারি। শুধুমাত্র তা না, আমরা কনস্ট্রাকশনের কাজেও, বিভিন্ন প্ল্যানিং এর কাজেও আমরা এই ডিজাইনের বিভিন্ন ধরনের শেপ আমরা ইউজ করতে পারি। সো অটোক্যাড এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইন একটা ভাস্ট জিনিস এবং এই জিনিসটার ব্যাপারে আপনারা প্রাইমারিলি শেখা শুরু করেছেন এবং এটা খুব ভালো, আপনারা অবশ্যই শিখতে থাকবেন ভবিষ্যতে। এবং আমাদের এই কোর্সটি খুব ভালোভাবে পরিচালনা, মানে আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে যদি আপনারা কোর্সটা করতে পারেন তাহলে ডিজাইনের ব্যাপারে একটা ভালো ফাউন্ডেশন আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো লাগলো অ্যাকচুয়ালি আপনাদের সাথে কোর্সটি করতে পারে, মানে শুরুর ক্লাসটি করতে পারে। এরপরে আমরা নেক্সট ক্লাস করব মানডেতে মনে হয়, ইয়েস, মানডেতে আমরা ক্লাস করব। নেক্সট ক্লাস 16th নভেম্বর। তো ধন্যবাদ, আমরা চলে যাব হোস্টের কাছে। তো অসংখ্য ধন্যবাদ যারা মশিউর রশিদ স্যারকে আমাদের এত সুন্দর একটা কোর্সের একটা ওভারভিউ দেওয়ার জন্য। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, কিছু না অল্প কিছুই প্রশ্ন এসেছে। আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। তাসনিম খান প্রশ্ন করেছে, হাউ টু মুভ অ্যান অবজেক্ট দ্যাট ইজ অলরেডি ড্রোন। সম্ভবত এটার অ্যান্সার পরবর্তীতে উনি পেয়ে গেছেন, তারপরেও ভাই যদি আরেকবার বলে দিতেন। এটা অ্যাকচুয়ালি আমি নেক্সট ক্লাসে মুভ কমান্ডটার ব্যাপারে খুব ডিটেইলে আমি দেখাবো। এটা অ্যাকচুয়ালি তবুও আমি একটু দেখাই দিই জাস্ট, যে একটা সার্কেল এখানে আমি তৈরি করে রেখেছি। এখন আমি চাচ্ছি যে সার্কেলটা এখান থেকে আমি এখানে 10 লেংথের একটা লাইন আছে, এই লাইনটা টিপে বা এন্ড পয়েন্টে আমি এই সার্কেলটা সেন্টার প্লেস করতে চাচ্ছি। আমি মুভে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি এখানে জাস্ট খালি এই সেন্টার থেকে ক্লিক করে নিয়ে যেয়ে এখানে বসাই দিলাম জাস্ট। তার মানে কি, এটা এখানে যে মুভ করলো। এছাড়াও আরেক ধরনের মুভ আছে, সেটা হচ্ছে যে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে সেটাকে মুভ করতে চাই, সে 20 বা 15 দূরত্বে এটা হরাইজন্টালি মুভ করতে চাই, আমি এখানে মুভে ক্লিক করলাম। পরে আমি যে কোনো একটা র্যান্ডম যে কোনো পয়েন্ট, আমি বাইরের পয়েন্টে ধরতে পারি, ক্লিক করে আমি হরাইজন্টালি রেখে দিয়ে জাস্ট খালি 10 বা 15 যেটা চাই আমি দিয়ে দিই, তাহলে ওই ভেক্টরের মতো আর কি মান এবং দিক সে পেয়ে গেল, সে হচ্ছে মুভ করে ওই দিকে অত ইউনিট সরে গেল, যেটা বাংলায় বলি আর কি। যাই হোক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন এসেছে সাইফ ভাইয়ের কাছ থেকে, লিখেছে ডিএক্সএফ দিয়ে কি 3D প্রিন্টিং পসিবল? ডিএক্সএফ দিয়ে 3D প্রিন্টিং পসিবল এক্স্যাক্টলি না। ডিএক্সএফটাকে যদি আমরা 3D মডেলিং কোনো সফটওয়্যারে যদি আমরা দিই, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা 3D ফিচার অ্যাপ্লাই করতে পারি সেখানে, এবং এই ফাইলটা মানে এই স্কেচটা আমাদের অনেক হেল্প করে সেই ক্ষেত্রে। তো ইন এ সেন্স ইয়েস, এটা পসিবল, তবে একটু 3D কিছু কাজ করতে হবে এখানে, তাছাড়া 3D প্রিন্টিং করা যাবে না। আচ্ছা, তারপরের প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। আই গট দ্য ডেট, হোয়াট ইজ দ্য টাইম অ্যাবাউট নেক্সট ক্লাস? এটা সেম টাইম, ঠিক শার্প 3 PM। আচ্ছা, আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন, অটোক্যাডের লিংকটা দিবেন প্লিজ, প্রোভাইডেড লিংক ফর ডাউনলোডিং অটোডেস্ক এন্ড সলিডওয়ার্কস কান্ট ওয়ার্ক। তার সম্ভবত ডাউনলোড করতে কোনো সমস্যা হচ্ছে। কান্ট ওয়ার্ক, আমি একটু এমনি এখানে একটু কথা বলতে সাইড চাই, আছে। সেটা হচ্ছে যে অনেকের হয়তো বা ডাউনলোড করছেন, আপনাদের যে লিংকটি দেওয়া হয়েছে লিংকটি কিন্তু ঠিকই আছে, লিংকটি দিয়ে কিন্তু অনেকেই ডাউনলোড করেছে, আমি নিজেও কিন্তু ওই লিংক থেকে ডাউনলোড করি। মেইনলি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনাদের অনেকে পাসওয়ার্ডটা পান না, ওই ওয়েবসাইটেই কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া আছে, পাসওয়ার্ড হচ্ছে 123 জিপ ফাইলের পাসওয়ার্ড। সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকের আনজিপ হতে সমস্যা হয়, মানে জিপ ফাইলটা আনজিপ করতে সমস্যা হয়। তো সেক্ষেত্রে যেটা ব্যাপার, আপনাদের উইনরার যেটা, এই উইনরারটা ঠিক না, মানে আইদার আপনার ক্র্যাক করতে পারেন না ঠিক ঠিক মতো, অথবা ভার্সনের কোনো সমস্যা। তো উইনরারের সমস্যার কারণে এটা আনজিপ হয় না। তো এটা খেয়াল রাখতে হবে এবং ভালো একটা উইনরার চালাতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, তারপরের প্রশ্ন আলসানি থেকে, কম্পেয়ারটা কি DWG এবং .dxf এর মধ্যে? এটা অ্যাকচুয়ালি
এক্স্যাক্টলি যদি কম্পেয়ার বলি তাহলে সেক্ষেত্রে তো এখানে সিএসসি এর প্রশ্ন হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি এখানে ফাইলের যে অ্যালগোরিদম সেটা নিয়ে কাজ করতে হবে, তবে আমরা অত কিছু নিয়ে ভাবি না অ্যাকচুয়ালি। ডিএক্সএফ টা অ্যাকচুয়ালি দুটাই ড্রয়িং ফাইল এবং দুটাই একই রকম ভাবে অপারেট হয়, আমরা সেভাবেই করি। কিন্তু ভিতরে যে ইন্টারনাল যে স্ট্রাকচারটা, ফাইল ফরম্যাটটা, এটা একটু ডিফারেন্ট হয়। এটা টোটালি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা সিভিলের ফিল্ডের না। আচ্ছা, আরেকটা প্রশ্ন এস এম মোহাইমিনুল ইসলামের কাছ থেকে, ক্যান আই ডাউনলোড অটোক্যাড ফ্রি উইথ এডুমেইল? অবশ্যই, ইয়েস। অটোক্যাড আপনি এডুমেল দিয়ে ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র এডুমেল না, আপনার জিমেল দিয়েও আমার মনে হয় পারবেন। আমি ঠিক এক্স্যাক্টলি শিওর না, কারণ আমাদের পলিসি কিছুটা চেঞ্জ হয়েছে। আপনারা আপনাদের ভার্সিটি আইডি কার্ড অথবা যে কোনো একটা রেজাল্ট শিট অথবা মার্কশিট অথবা যে কোনো একটা প্রত্যয়নপত্র, যেগুলো আমরা বাংলায় বলি আর কি, যদি আপনি ইংলিশে সেটা কনভার্ট করে নিতে পারেন তাহলে অবশ্যই ভালো। করে নিয়ে আপনি যদি সেটা একটা ছবি পাঠান অটোডেস্কে, তারা ওখানে অলরেডি স্টুডেন্টদের জন্য যে পোর্শনটা আছে ওখানে এরকম পাঠানোর জন্য অ্যাটাচমেন্ট রেখে দিয়েছে, পাঠাতে পারবেন। তাহলে তারা বিবেচনা করে আপনাকে একটা স্টুডেন্ট ভার্সন দিবে। আচ্ছা, বেশ কয়েকজন আবারও ডাউনলোড লিংক চেয়েছেন, কিন্তু আপনাদের লিংক অলরেডি আপনাদের সবাইকে মেইল করে দেওয়া হয়েছে যারা রেজিস্ট্রেশন করেছেন। অনুগ্রহ করে সেম লিংক থেকে আবার ডাউনলোড করে নেন, আশা করি সমস্যা হবে না। আর ফয়জুন্নেসা নাইমা, আপনি বলেছেন টু মেনি ইউজার্স হ্যাভ ভিড অর ডাউনলোড দিস ফাইল রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাক্সেসিং দ্য ফাইল এগেন লেটার। If the file that you are trying to access is particularly large or is shared with many people, it may take up to 24 hours to বুঝতে be পারছি, able to ইয়েস। view. Okay, এটা মেইনলি হয়েছে যে আমরা অনেকে এই লিংক থেকে ডাউনলোড করতে চেয়েছি বলে এরকম ধরনের একটা এরর মেসেজ দেখিয়েছে। আপনারা কিছুক্ষণ পরে অবশ্যই ট্রাই করবেন বা আগামীকালকে ট্রাই করবেন, তাহলে হয়তো বা আপনাদের এই জিনিসটা হবে না। যে এখানে লেখা আছে 24 আওয়ার, আপনারা অনুগ্রহ করে 24 আওয়ার পরে আবার ট্রাই করবেন, আশা করি সমস্যা হবে না। এটাই। আর will you be teaching us electrical stuff in SolidWorks? হ্যাঁ, ইলেকট্রিক্যাল স্টাফস হয়তো বা আমি এক্স্যাক্টলি সলিডওয়ার্কস ইলেকট্রিক্যাল বলতে পিসিবি, সলিডওয়ার্কস পিসিবি অ্যাকচুয়ালি না। আমি ওই জিনিসগুলো এক্স্যাক্টলি এভাবে শিখাবো না, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলা বিল্ড করে কিভাবে সেটার যে ফরমেশনটা সেটা অলরেডি আপনারা শিখে যাবেন। আপনারা নিজেরা যদি একটু ইম্প্রোভাইজ করেন তাহলে আপনারা নিজেরাই এই জিনিসটা বানাতে পারবেন। আচ্ছা, আসলে উনি জিজ্ঞেস করেছেন বিকজ দ্য ইলেকট্রিক্যাল পার্ট ইজ শোন আনইনস্টলড। ও আচ্ছা, মানে ইয়েস, মানে এটা আপনারা নিজেরাই আর কি এটা আনইনস্টল ভাবে ইনস্টল করেছেন আর কি। এটা যখন আমরা সলিডওয়ার্কসটা ইনস্টল করি সেই সময় আমরা এটাকে সিরিয়াল কি এবং প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে দিই যে আমরা এই ভার্সনটা এবং এই ফিচারটা মানে ইলেকট্রিক্যাল ফিচারটা আমরা চাচ্ছি। যেটা আমরা চাচ্ছি না সেটা আনসিলেক্ট করে দিই। তো আপনাকে আবার সলিডওয়ার্কসটা ইনস্টল করতে হবে, সলিডওয়ার্কস ইলেকট্রিক্যাল সহ। আচ্ছা, সাইফ ভাই এই প্রশ্নটা করেছিলেন, আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। Yes. আর তারপরে আরো প্রশ্ন আছে। হ্যালো, আচ্ছা, আসসালামু আলাইকুম। অনেকের আমি কি একটু কথা বলতে পারি? জি জি। আচ্ছা, যদি স্যার আপনি একটু করতেন যে এগুলো ইনস্টল প্রসেসিং এর একটা ভিডিও আমাদের দিতেন তাহলে হয়তো একটু সুবিধা হতো। অ্যাকচুয়ালি আই এম নট অথরাইজড টু ডু দ্যাট। আমি যেহেতু এই কোম্পানিগুলোর সাথে ডিরেক্টলি ইনভলভড এবং এই ইনভলভমেন্টের কারণে অ্যাকচুয়ালি আমরা এরকম ক্র্যাকিং কোনো সিস্টেম আমি পার্সোনালি আপনাকে আচ্ছা সাজেস্ট আচ্ছা করতে পারবো না বা ভিডিও দিতে পারবো না, এটা আমার অথরাইজেশন নাই আমার। তবে আমি আপনাকে বলতে পারি যে আপনি সলিডওয়ার্কস স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই হেল্প করতে পারবো। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আচ্ছা, অনেকেরই অ্যাক্টিভেশনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা হয় অ্যাকচুয়ালি। এটা আপনাদের ওই শাহরিয়ার তানভীর ওখানেই প্রশ্ন করেছেন। ওখানেই ভিডিও আছে, ওই ওয়েবসাইটে ভিডিও আছে, ওই অনুযায়ী কাজ করলেও হবে, ইনস্টল করা যাবে। আচ্ছা, সাইফ ভাই চেয়ার IEEE এর স্টুডেন্ট ব্রাঞ্চের, উনি আবারও প্রশ্ন করেছেন ইনস্টল করার জন্য অনলাইনে যেতে বলছে, উনি কি করবেন এখন? ইনস্টল করার জন্য অনলাইনে না, অ্যাকচুয়ালি অনলাইনে আমাদের যে লিংকটি দেওয়া হচ্ছে সেই লিংকে অ্যাকচুয়ালি একটা ভিডিও লিংক আছে, হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার।
তো ওই ভিডিও অনুযায়ী যদি আমরা ফলো করি তাহলে চলবে। আর অবশ্যই ইনস্টলের সময় ভিডিও কি বলে ইন্টারনেট কানেকশন অফ রাখা বেটার। কারণ যখন আপনার সফটওয়্যার নিজে ডিটেক্ট করবে যে আপনি ইনস্টল করছেন, তখন সে সবসময় চেষ্টা করবে যে আপনাকে ওয়েব লাইসেন্স বা লাইসেন্স যেটা সফটওয়্যারের, সে লাইসেন্সটা অনুযায়ী অ্যাপ্রোচ করতে। কিন্তু আমরা তো অফলাইন লাইসেন্স নিই, সেক্ষেত্রে এটা অ্যাক্টিভেট হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কখনোই চাইবো না যে ইন্টারনেট আপনি অন রেখে সফটওয়্যারটা ইনস্টল করবেন। ধন্যবাদ ভাই। রাহুল দেবনাথ ভাই প্রশ্ন করেছেন, স্টুডেন্ট ফাইলে সব ফিচার কি ইনেবল থাকে? আম, সব ফিচার বলতে সলিড ওয়ার্কস বা অটোক্যাড এমন বড় একটা প্ল্যাটফর্ম, এটা আপনি যদি শিখতে চান, আপনার ইভেন আমি নিজেও এখন অটোক্যাড সলিড ওয়ার্কস শিখি, এমন না যে আমি শিখি না। তো আমি এখন এক্সপ্লোর করা শেষ করি নাই, ইভেন অনেকে আছে 10-20 বছরও শেষ করে নাই। সো আমি বলবো না যে স্টুডেন্ট ফিচারে সবকিছু থাকে, কিন্তু যা আছে তা অ্যাজ এ স্টুডেন্ট বা আমরা যে বর্তমানে যে অনেকেই জব শুরু করেছি, এটা আপনি 2-3 বছরও এটার উপরে মাস্টার হতে পারবেন না। সো যা আছে সেটা সাফিসিয়েন্ট। আচ্ছা, রাফিদ আহমেদ প্রশ্ন করেছেন, স্যার স্টুডেন্ট ভার্সনের জন্য গাইডলাইন দিলে একটু ভালো হতো। স্টুডেন্ট ভার্সনের জন্য আমরা অ্যাপ্লিকেশন করি অটোক্যাডে, অটোডেস্কে আর কি। তো সেটা কিভাবে করা হয় অবশ্যই গাইডলাইন একটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ ভাই। মোহাম্মদ মাহফুজুল হক ভাই প্রশ্ন করেছেন, স্যার আই রিসেন্টলি ফিনিশড মাই বিএসসি ইন ট্রিপলি, নাও হুম। ক্যান আই ইউজ স্টুডেন্ট ভার্সন এনিমোর বিকজ মাই ভ্যালিডিটি অফ ভার্সিটি আইডি ইজ অলমোস্ট ফিনিশড? না, এটা ইউজ করা ঠিক হবে না, স্টুডেন্ট আইডি যেহেতু আপনার শেষ। তবে আমি সাজেস্ট করব যে আপনি অবশ্যই পার্সোনাল ইউজের জন্য যে ফিচার গুলো বিভিন্ন সফটওয়্যার দেয়, আমি ঠিক এক্স্যাক্টলি শিওর না অটোক্যাডের জন্য দেয় কিনা, আমরা ফিউশন 360 জন্য দিই। তো একটু দেখতে হবে, যদি পার্সোনাল ইউজের জন্য 1 বছরের লাইসেন্সটি আপনি পান, আর যদি না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ক্র্যাকড ইউজ করতে হবে, অথবা আপনাকে আলটিমেটলি অফিসের পিসিতে যেটা আছে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, কোনো একটা ওয়েতে আপনার প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ ভাই। আর ইসরাফিল ভাই প্রশ্ন করেছেন, আই ওয়ান্ট টু ইন্টার্নশিপ ইন সলিড ওয়ার্কস, ইজ দ্যাট পসিবল? অবশ্যই এটা পসিবল। বাংলাদেশে অনেক কোম্পানি সলিডওয়ার্কস এর কাজ করছে, এবং ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং এর বিভিন্ন রকম ফিল্ডে আর কি বাংলাদেশে অগ্রগতি হচ্ছে। সো আপনি অবশ্যই ইন্টার্নশিপ করতে পারেন বিভিন্ন জায়গাতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন এই পর্যন্তই ছিল। আশা করি আর নতুন কোনো প্রশ্ন আপনাদের নাই থাকলে আবার পরবর্তী দিন ইনশাল্লাহ প্রশ্ন করতে পারবেন। অনেক সময় চলে গেছে। সকলকে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ আহ, আমাদের স্পিকার স্যারকে। আচ্ছা। এখন এই পর্যায়ে আমি অনুরোধ করব IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং ইউনিট RUSBC এর চেয়ার জনাব সাবির ভাইকে কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ বায়েজিৎ। আসলে আমি মশিউর ভাইকে একান্তভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি জানি যে ভাইয়া কতটুকু ব্যস্ত মানুষ, এরপর আমাদেরকে সময় দিয়েছেন। আই থিঙ্ক যে এই জন্যই আসলে শর্ট কোর্সটার দিকে আমরা একটু এগিয়েছিলাম, কারণ ওয়েবিনার বা এরকম হলে 1-2 দিনের মধ্যে মেবি হচ্ছে এটা শেখাটা খুব টাফ হয়ে যায়। সো ভাইকে বলা মাত্রই ভাই রাজি হয়েছে, এটার জন্য আসলে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ আর আপনাদের যেরকম অনেকের কোশ্চেন আছে, বিভিন্ন লিঙ্কটা পাওয়া যাবে কি, বা আমাদের রেকর্ড ফাইল, এটা পুরোটা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের এর মধ্যেও, যদি আর কোনো কোশ্চেন হয়, আমাদের ইমেল আছে IEEE@rusb@gmail.com, এখানে আপনারা ইমেল করতে পারেন। আপনাদের মধ্যে থেকে যদি এরকম হয়, আমি একটা কোশ্চেন দেখেছি মনে হয় যে হচ্ছে উনি মনে হয় রেজিস্ট্রেশন করেননি, বাট উনি এখানে সামহাও আসছেন, এখন উনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। সো আই থিঙ্ক যদি এরকম কেউ যদি হয়, আপনার চেনা জানা যদি এরকম কেউ হয়, ফ্রেন্ড বা ডিয়ার ওয়ান্স যারা হয়, তাহলে আপনারা আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাবেন। আমরা যদি এরকম স্লট থাকে খালি, তাহলে আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই আর কি, আর দেখা হবে ইনশাল্লাহ পরশুদিন। অসংখ্য ধন্যবাদ চেয়ার সাবির ভাইকে। আর এই পর্যায়ে সবাইকে আচ্ছা, তার আগে আমি স্পিকার স্যারকে একটু অনুরোধ করবো স্ক্রিন শেয়ারটা একটু অফ করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এ পর্যায়ে ছবি তোলা হবে, মানে স্ক্রিনশট তোলা হবে, সবাই নিজ নিজ
ক্যামেরাটা একটু অন করবেন প্লিজ, এবং আমি আমাদের অনারেবল হোস্টকে অনুরোধ করব আপনি একটু স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন প্লিজ। অল ডান। ধন্যবাদ আমাদের হোস্টকে। আর এই পর্যায়ে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় স্পিকার মশিউর রশিদ ভাইকে তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আশা করি আপনারা সকলেই ইন্টারফেস এবং টুলস সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। আর এর পুরো ক্রেডিটই আমি দিচ্ছি আমাদের মাননীয় স্পিকারকে। আর এই পর্যায়ে আরো ধন্যবাদ জানাচ্ছি IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ, IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং ইউনিট RUSBC কে এত সুন্দর একটি শর্ট কোর্স আয়োজন করার জন্য। আর সবশেষে সকলকে ধন্যবাদ, বিশেষ করে অডিয়েন্সই আমাদের প্রাণ সম্পদ। আপনাদের জন্য এত মানে এই কষ্টটা করা। আশা করি আগামী পরশুদিন আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক বিকাল 3টাতে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যায়ে আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।